মাইক্রোটিউবিউল কি পড়ছি, সেন্ট্রিওল পড়ছি, জি স্যার, সেন্ট্রিওল সেন্ট্রিওল পড়ছি স্যার। আবার লাইসোজোম লাইসোজোম পড়ছি না স্যার। না স্যার। লাইসোজোম, গ্লাইঅক্সিজোম, পারঅক্সিজোম আর মাইক্রোটিউবিউল এরকমের কয়েকটা ছোট ছোট অঙ্গাণু আছে। ওই কটা পড়া হয়ে গেলে আমরা নিউক্লিয়াস শুরু করব। আজকে দেখি কতটুকু পারা যায়। আমরা আর কথা বাড়াবো না, স্টার চিহ্ন দাও, আজকে তারিখ দাও। আজকে কয় তারিখ? 2 নাকি? 2 তারিখ। হ্যাঁ, 2/4/21 তারিখ দাও। তারিখ দিয়ে লেখো আজকে আমরা যে অঙ্গাণুটা পড়বো সেটার নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম। ক্লাসের উপস্থিতি খুবই কম, মানে কি শুক্রবার এই জন্য নাকি তাও জানি না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না নাকি? ঠিক আছে, খেয়াল করো, আমরা এখন যে অঙ্গাণুটা পড়তে যাচ্ছি সেটার নাম হচ্ছে লাইসোজোম। এটা কিছুই না, ধরো কোষের মধ্যে বিদ্যমান একটা গোল বেলুনের মতো, একটা ব্লাডারের মতো, একটা থলির মতো। এর ভেতরে এক ধরনের এনজাইম থাকে, সেই এনজাইমকে বলা হয় লাইটিক এনজাইম। এর ভিতরে থাকে লাইটিক এনজাইম। লাইটিক এনজাইম মানে কি? লাইটিক শব্দটা আসছে কোত্থেকে? লাইসিস শব্দটা থেকে এসেছে। লাইসিস শব্দের অর্থ হচ্ছে গলিয়ে ফেলা, কাউকে বিগলিত করা। তাহলে তো বোঝাই যায় যে লাইসোজোমের ভেতরে যে লাইটিক এনজাইম গুলো থাকে তারা কাউকে গলিয়ে ফেলার কাজ করে, বিগলনের কাজ করে। আসলে এরকমের অঙ্গাণুর দরকার আছে কোষের ভিতরে, যাদের কখনো কখনো এমন হয় যে পুরো কোষটাকে গলিয়ে ফেলার প্রয়োজন পড়ে, পুরো কোষটাকে নষ্ট করে ফেলার প্রয়োজন পড়ে। এরকমও কিন্তু জীবের অনেক সময় প্রয়োজন দেখা দেয়। যেমন মনে করো তোমার, আমরা বলি না যে উদ্ভিদে যে একটা পাতা হয়, একটা কাণ্ড হয়, মানে কি বলা যায়, ফুল হয়, ফল হয়, সেটা যদি উদ্ভিদ থেকে ঝরে না পড়ে তাহলে কিন্তু নতুন ফুল, নতুন পাতা, নতুন ফল সেখানে জায়গা নিতে পারে না। একটা গাছে যত পাতা তৈরি হবে ছোটবেলা থেকে, একটাও যদি ঝরে না পড়ে যতদিন গাছটা বেঁচে থাকবে, তাহলে নতুন পাতা তৈরি হয়ে তারা কিন্তু স্থান পাবে না। তাহলে অবশ্যই গাছের পাতা, ফুল বা ফল একটা নির্দিষ্ট সময় পরে ঝরে পড়ে যেতে হবে। তাহলে ঝরে পড়বে কেমন করে? তাদের ওই যে বৃন্ত, সেই বৃন্তের কোষগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তারা ঝরে পড়ে যেতে পারবে। এইভাবে প্রাণীর দেহের মধ্যেও এরকম আছে যে একটা নির্দিষ্ট সময় পরে অনেক কোষ নষ্ট হয়ে যেতে হবে, নষ্ট হয়। সেই নষ্ট হওয়ার জন্য এই লাইসোজোমটা কিন্তু কাজ করে। কারণ লাইসোজোমের ভেতরে যে এনজাইম থাকে, সেই বিগলনকারী এনজাইম, ওরা যদি ফেটে যায় তাহলে লাইসোজোমের ভেতরে যে বিগলনকারী এনজাইম আছে, লাইসোজোমটা ফেটে গেলে বিগলনকারী এনজাইম গুলো বাইরে বের হয়ে আসবে। বের হয়ে আসলে পুরো কোষটা নষ্ট হয়ে যাবে। এই কোষের মৃত্যু বা নষ্ট হওয়া অনেক সময় প্রয়োজন আছে। সেই জন্য লাইসোজোমও হচ্ছে কোষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু। আবার অনেক সময় এমন হয়, ধরো খেয়াল করো, এটা একটা কোষ, একটা কোষের ভিতরে অনেকগুলো অঙ্গাণু আছে। যেমন মনে করো অসংখ্য মাইটোকন্ড্রিয়া আছে, এগুলো সব মাইটোকন্ড্রিয়া। আবার এগুলো মনে করো ক্লোরোপ্লাস্ট। একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে প্রায় কয়েকশো, ক্লোরোপ্লাস্টও থাকতে পারে শতাধিক। এখন এই যে এগুলো সব এক একটা হচ্ছে মেশিন, ছোট ছোট মেশিন। এখন এই মেশিন গুলো চালু রাখতে গেলে এনার্জি সাপ্লাই দিতে হবে। এই প্রত্যেকটা ক্লোরোপ্লাস্ট, প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া যেন তার নিজের কাজ নিজে করতে পারে, এই জন্য কিন্তু এনার্জির প্রয়োজন আছে, এটিপি প্রয়োজন আছে। এটিপি ব্যবহার করে এরা সবাই সচল থাকবে। এটিপি আসবে কোত্থেকে? খাদ্য ভেঙে এটিপি তৈরি হবে। গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি, যেটাকে আমরা শ্বসন বলি। এখন খাদ্যের সাপ্লাই যদি কমে যায় তাহলে শ্বসন কমে যাবে। শ্বসন কমে গেলে শক্তি উৎপাদন কমে যাবে।
তো শক্তি উৎপাদন যদি কমে যায় তখন এই মেশিনগুলো সব চালু রাখাটা কঠিন হয়ে যাবে। তো তাহলে দেখা যায় কখনো যদি এমন হয় যে একটা কোষ খাদ্যের সংকটে ভুগতেছে, তাহলে কোষের ভেতরে যে মেশিনগুলো আছে তারা কেউ ঠিক মতো কাজ করতে পারবে না। মেশিনগুলো যদি সবাই ঠিক মতো কাজ না করে তাহলে কিন্তু কোষটা ঝুঁকির মধ্যে পড়বে। এই টোটাল কোষটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির মধ্যে অনেকগুলো মেশিন। এখন এই মেশিনগুলো চালু থাকলেই বলবো যে আমরা ইন্ডাস্ট্রিটা চলছে। এখন যদি ফুয়েল সাপ্লাই কম থাকে বা ইলেকট্রিসিটির সাপ্লাই কম থাকে, মেশিনগুলো যদি চালু না থাকে তাহলে ইন্ডাস্ট্রিটাই অচল। সেটা তো সবার জন্যই ক্ষতিকর। এরকম যদি পরিস্থিতি হয় তখন এই লাইসোজোম একটা ভূমিকা নেয়। ধরো এটা একটা লাইসোজোম, তার মধ্যে বিগলনকারী এনজাইম আছে। তখন লাইসোজোম করবে কি, আস্তে আস্তে বিভিন্ন কোষের অঙ্গাণুর কাছে যাবে, গিয়ে ও একটুখানি ছিদ্র করে, ওর যে মেমব্রেন আছে সেখানে একটা ছিদ্র করে ওই বিগলনকারী এনজাইম ছেড়ে দেবে। কোনো একটা ক্লোরোপ্লাস্টের কাছে গিয়ে, একটা মাইটোকন্ড্রিয়ার কাছে গিয়ে একটুখানি বিগলনকারী এনজাইম ছেড়ে দিলে সেই ক্লোরোপ্লাস্ট বা সেই মাইটোকন্ড্রিয়াটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে কি হবে, ধরো একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে মনে করো 100। এখন সবগুলো মাইটোকন্ড্রিয়া চালু রাখতে যে পরিমাণ এনার্জি লাগবে সেই পরিমাণ এনার্জির এখন সাপ্লাই নাই, কারণ খাদ্যের সংকট। তখন যদি আমি এমন করি যে আমি 20টা বা 50টা মাইটোকন্ড্রিয়া বাঁচিয়ে রেখে আর বাকিগুলোকে নষ্ট করে ফেলি, আবার এখানে ক্লোরোপ্লাস্ট আছে মনে করো 100, আমি 10টা ক্লোরোপ্লাস্ট বাঁচিয়ে রেখে আর বাকি যদি 80টা বা 90টা ক্লোরোপ্লাস্ট ধ্বংস করে ফেলি, তাহলে কিন্তু আর শক্তির সংকট হবে না। কেন? কারণ আমার অনেকগুলো মাইটোকন্ড্রিয়া আমি নষ্ট করে ফেলেছি, এখন অল্প কিছু মাইটোকন্ড্রিয়া বেঁচে আছে। অনেকগুলো ক্লোরোপ্লাস্ট আমি নষ্ট করে ফেলেছি, অল্প কিছু ক্লোরোপ্লাস্ট বেঁচে আছে। এখন এই অল্প ক্লোরোপ্লাস্ট, অল্প মাইটোকন্ড্রিয়া, এদের বাঁচানোর জন্য, এদের কাজ করার জন্য যেটুকু শক্তি দরকার সেটা আমি সাপ্লাই দিতে পারি খাদ্যের মাধ্যমে। আমার খাদ্যের সংকট আছে, কিন্তু আছে তো, অল্প হলেও তো খাদ্য আছে। সেই অল্প খাদ্য দিয়ে যে আমি অল্প শক্তি পাচ্ছি, সেই অল্প শক্তি দিয়ে যদি আমি অল্প কিছু অঙ্গাণু বাঁচিয়ে রাখি আর বাকিগুলোকে যদি আমি নষ্ট করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা পুরো কোষটা আর মারা পড়বে না। পুরো কোষটা কিন্তু তাহলে আর, আগে যদি এমন হইতো যে কোনো মেশিনই চালু রাখতে পারি না, সবগুলো মেশিনই শক্তির অভাবে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে তো কোষটাই মারা যাবে। আর এখন যদি আমি কিছু অঙ্গাণু বাঁচিয়ে রেখে আবার বেশিরভাগ অঙ্গাণু আমি নষ্ট করে ফেলি, তাহলে অল্প কিছু অঙ্গাণু বাঁচিয়ে রাখতে গেলে আমার যেটুকু এনার্জি লাগবে সেটুকু আমি সাপ্লাই দিতে পারলে ওই মেশিনগুলো ঠিকভাবে কাজ করবে। তাহলে কিন্তু কোষটা আর মরবে না, কোষটা কিন্তু বেঁচে থাকবে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটাকে বলা হয় অটোফ্যাগি। অটোফ্যাগি এই কাজটা কিন্তু এই লাইসোজোম করতে পারে। যখন খাদ্যের সংকট দেখা দেয় তখন যেন শক্তির অভাবে সমস্ত কোষটা মারা না যায়, কিছু অঙ্গাণুকে বাঁচিয়ে রেখে আর কিছু অঙ্গাণুকে নষ্ট করে দিয়ে পুরো কোষটাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা সে করে। ওইভাবে এক একটা অঙ্গাণুর কাছে যায় আর একটু একটু ওই যে ভেতরে বিগলনকারী এনজাইম আছে সেটা ছেড়ে দিলে ওই নির্দিষ্ট নির্দিষ্ট অঙ্গাণু নষ্ট হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটাকে বলে অটোফ্যাগি। আর এর আগে যেটা বলছিলাম সেটাকে বলে অটোলাইসিস। অটোলাইসিস ওইটা করে কি, দেখা গেল লাইসোজোমটা নিজে পুরোপুরি ফেটে গেল, ফেটে গেলে ওর ভেতরে যে বিগলনকারী এনজাইম আছে সবটা চারদিকে ছড়িয়ে পড়বে, তাহলে সম্পূর্ণ কোষটা নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ কোষটা নষ্ট হয়ে যাওয়াও অনেক সময় দরকার হয়, তো সেটাকে বলে অটোলাইসিস। আর লাইসোজোম এই কাজটা করে, এই জন্য লাইসোজোমকে অনেক সময় বলা হয় সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড, কোষের সুইসাইডাল স্কোয়াড হচ্ছে লাইসোজোম। অনেক সময় এটাকে আত্মঘাতী কণিকা বলে। কারণ কি, সে নিজে ফেটে গেল, নষ্ট হয়ে গেল, আবার সাথে সাথে পুরো কোষটাকেই নষ্ট করে ফেললো। সেই জন্য লাইসোজোমকে অনেক সময় আত্মঘাতী কণিকা বা সুইসাইডাল স্কোয়াড বলে। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় অটোলাইসিস। আর অনেক সময় লাইসোজোম আবার এমন করে, যেহেতু লাইসোজোমের মধ্যে যে থাকে, এনজাইম থাকে, তারা সবাই বিগলনকারী এনজাইম, কাউকে গলিয়ে ফেলতে পারে। তাই কোষের মধ্যে যদি কোনো জীবাণু ঢোকে, লাইসোজোম আস্তে আস্তে তাকে ঘিরে ধরে। হ্যাঁ, ধরো কোষের মধ্যে একটা জীবাণু ঢুকলো বাইরে থেকে, এটা একটা ক্ষতিকারক জীবাণু, এটা কোষের মধ্যে ঢুকলো, তখন এই লাইসোজোম তার কাছে গিয়ে আস্তে আস্তে তাকে এরকম ঘিরে ধরবে, ঘিরে ধরে আস্তে আস্তে তাকে একদম কোষের ভেতরে নিয়ে গ্রাস করে নষ্ট করে ফেলবে। এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই কাজটা করার ক্ষমতা লাইসোজোমের আছে। তাহলে লাইসোজোমে তিনটা কাজ সাধারণত করে।
অটোফ্যাগি করে, অটোলাইসিস করে, ফ্যাগোসাইটোসিস করে। লাইসোজোম এই জন্য কোষের জন্য অত্যন্ত জরুরি একটা অঙ্গাণু। আরেকটা কথা মনে রাখতে হবে, লাইসোজোমের তোমার কি বলা যায় ভেতরে, হ্যাঁ, লাইসোজোমের ভেতরে তুমি কিছু চর্বি দানা পাবে যেগুলো সহজে গলে না। এমনিতে লাইসোজোম সবাইকে গলিয়ে ফেলতে পারবে, কিন্তু লাইসোজোমের ভেতরে কিছু চর্বি বস্তু আছে, ফ্যাট জাতীয় সাবস্টেন্স, সেগুলোকে লাইসোজোম গলাতে পারে না। ওগুলো লাইসোজোমের ভেতরে থাকে এবং লাইসোজোমের ভেতরে যে এনজাইম সমূহ থাকে তাদেরকে সে একটা স্টেবিলিটি দেয়, এই জন্য এদেরকে বলা হয় স্টেবিলাইজার। হ্যাঁ, এরা লাইসোজোমের ভেতরে যে অঙ্গাণুগুলো থাকে, এনজাইম সমূহ থাকে, তাদেরকে কি বলা যায় কাজ করতে সাহায্য করে, এই জন্য এদেরকে বলা হয় স্টেবিলাইজার। এই ধরনের কিছু ফ্যাট লাইসোজোমের ভেতরে থাকে। এই ফ্যাট গুলো হচ্ছে তোমার মায়েলিন ফ্যাট নামে পরিচিত। কাজের দৃষ্টিতে তারা স্টেবিলাইজার, লাইসোজোমকে একটা স্টেবিলিটি প্রদান করে, কিন্তু রাসায়নিকভাবে তারা এক ধরনের চর্বি, তাদেরকে বলা হয় মায়েলিন চর্বি, মায়েলিন ফ্যাট। এগুলো এই লাইসোজোমের ভেতরে থাকে, এরা গলে যায় না। তারপরে লাইসোজোমের ভেতরে কিছু দানাদার পদার্থ দেখতে পাওয়া যায়, এই যে এরকম বিভিন্ন রকমের খনিজ লবণের দানা লাইসোজোমের ভেতরে দেখা যায় এরকম। এগুলোকে বলা হয় গ্রানিউল বা দানা, ভাসমান দানা বা গ্রানিউল তুমি বলতে পারো। আর লাইসোজোমের এই যে আবরণটা, এটা এক স্তর বিশিষ্ট এবং এটা শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি। এক স্তর বিশিষ্ট, বইয়ে কিন্তু লেখা আছে 2 স্তর, সেটা কিন্তু ভুল। লাইসোজোম, রাইবোজোম, গ্লাইওক্সিজোম, পারঅক্সিজোম, এই সমস্ত অঙ্গাণু যাদের শেষে জোম কথাটা আছে, কাদের কথা বললাম আবার বলি, লাইসোজোম, রাইবোজোম, গ্লাইওক্সিজোম, পারঅক্সিজোম, এইভাবে যাদের নামের শেষে জোম আছে তাদের আবরণ কিন্তু এক স্তর বিশিষ্ট। হ্যাঁ, অন্যান্য কোষ অঙ্গাণুর আবরণ 2 স্তর বিশিষ্ট, কিন্তু যাদের নামের শেষে জোম কথাটা আছে সাধারণত তারা হচ্ছে এক স্তর আবরণ দ্বারা আবৃত। এই হচ্ছে লাইসোজোমের কথা। আর লাইসোজোম যেহেতু, লাইসোজোমের ভেতরে যদি কেউ ঢোকে তাহলে সে গলে যেতে বাধ্য, এমন এনজাইম তার ভিতরে আছে, বিগলনকারী এনজাইম, লাইটিক এনজাইম। এই জন্য লাইসোজোমকে আবার অনেক সময় বলা হয় কোষের পাকস্থলী। হ্যাঁ, কোষের পাকস্থলী বলা হয় কেন? কারণ পাকস্থলীর ভেতরে যদি কেউ ঢোকে তাহলে সে যেমন গলে যাবে, ঠিক তেমনি লাইসোজোমের ভেতরে যদি কেউ ঢোকে তাহলে সেও গলে যেতে বাধ্য। এই জন্য লাইসোজোমকে বলা হয় কোষের পাকস্থলী। তো এই মোটামুটি লাইসোজোমের ব্যাপারে বলবো। আর লাইসোজোম হচ্ছে কি বলা যায় তৈরি হয় কোত্থেকে? লাইসোজোম তৈরি হয় তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বডি থেকে। ধরো এই যে আমরা কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা পড়ছি, এই যে এরকম লম্বা লম্বা নলের মতো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দেখা যাচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই বিভিন্ন রকমের এনজাইম আছে, বিগলনকারী এনজাইম। তারা একত্রিত হয়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের দিকে এরকম একটা গোল বেলুনের মতো তৈরি করে। এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মনে করো সিস্টার্নি, তার বাইরের দিকে এরকম একটা বেলুনের মতো তৈরি হয়। আস্তে আস্তে সেটা একদম বিচ্ছিন্ন হয়ে ওই লাইসোজোম থেকে, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এই দেখো এখন আস্তে আস্তে সে কি হলো, প্রথমে এরকম একটা বেলুনের মতো ঠেলে বের হলো বাইরের দিকে, তারপরে এখানে আবার একটা পর্দা তৈরি হলো, এই এক পর্যায়ে এটা পুরোপুরি আলাদা হয়ে গেল। এই যে জিনিসটা তৈরি হলো এটাই এখন হচ্ছে লাইসোজোম। এই যে লাইসোজোমটা তৈরি হলো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হলো। এবং কিভাবে তৈরি হলো? এটাকে বলে আউট পকেটিং। বাইরের দিকে একটা পকেট তৈরি হয়, সেই পকেটের ভেতরে ওই বিগলনকারী এনজাইম যেটা থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে সেটা গিয়ে ঢোকে। তারপর আস্তে আস্তে একটা মেমব্রেন তৈরির মাধ্যমে এটা মূল যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি সেটা দিয়ে আলাদা হয়ে যায়, বা টিউবিউল সেটা দিয়ে আলাদা হয়ে যায়। তারপর হচ্ছে তোমার গোলজি বডি থেকেও তৈরি হতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গোলজি বডি তো একই জিনিস। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে লম্বা নলের মতো, সব জায়গার ব্যাস একই রকম। গলজি বডিটাও এরকম লম্বা নলের মতো, কিন্তু কোথাও ব্যাস কম বা বেশি। এই গলজি বডি থেকেও কিন্তু এরকম আউট পকেটিং এর মাধ্যমে এই লাইসোজোম তৈরি হতে পারে। তাহলে লাইসোজোম তৈরি হয় কোত্থেকে?
লাইসোজোম তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি বডি থেকে আউট পকেটিং এর মাধ্যমে। বাইরের দিকে একটা পকেট তৈরি হয়, পকেটের ভেতরে বিগলনকারী এনজাইম ঢুকে এইখান থেকে সেপারেট হয়ে যায়, তাহলেই তৈরি হয়ে গেল গলজি বডি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে লাইসোজোম কিন্তু প্রাণী কোষে থাকে, সব প্রাণী কোষেই প্রায় থাকে, দুই একটা ছাড়া উদাহরণ, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে আবার অনেকের মধ্যে থাকে না। অনেক উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, আবার অনেক উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে। এখন কার থাকে কার থাকে না সেটা আমি বলবো। আর লাইসোজোম আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দা দুভে। ক্রিশ্চিয়ান দা দুভে, ফ্রান্সের বিজ্ঞানী, উনি প্রথম লাইসোজোম আবিষ্কার করেছেন, কিন্তু নামকরণ করেছেন আবার অন্য আরেকজন। নামকরণ করেছেন বিজ্ঞানী নোভিকভ। এই বিজ্ঞানী নামকরণ করেছেন লাইসোজোমের। তাহলে এই কথাগুলো আমরা এখন নোটের মধ্যে আনি। তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইসোজোম আর কিছুই নয়, এক স্তর মেমব্রেন দ্বারা আবৃত একটা থলির মতো অঙ্গাণু, যার ভেতরে বিভিন্ন প্রকার বিগলনকারী এনজাইম থাকে। হ্যাঁ, এই অঙ্গাণুটার নামই হচ্ছে লাইটিক এনজাইম বা বিগলনকারী এনজাইম। যে অঙ্গাণুর ভেতরে থাকে তাকেই বলা হয় লাইসোজোম। লাইসিস থেকে লাইটিক বা লাইসোজোম কথাটা এসেছে। লাইসিস মানে হচ্ছে কাউকে গলিয়ে ফেলা, সেখান থেকে লাইসোজোম কথাটা এসেছে। তাহলে আমরা এখন তাড়াতাড়ি একটু নোটটা লিখে ফেলি। লেখো লাইসোজোম। লেখো প্রকৃত কোষের সাইটোপ্লাজমে, প্রকৃত কোষের সাইটোপ্লাজমে ভাসমান, প্রকৃত কোষের সাইটোপ্লাজমে ভাসমান এক স্তর মেমব্রেন দ্বারা আবৃত, প্রকৃত কোষের সাইটোপ্লাজমে ভাসমান এক স্তর মেমব্রেন দ্বারা আবৃত থলির ন্যায় দেখতে, থলির ন্যায় দেখতে, থলির ন্যায় দেখতে যে অঙ্গাণুর ভেতরে বিগলনকারী এনজাইম সঞ্চিত থাকে তাকে লাইসোজোম বলে। প্রকৃত কোষের সাইটোপ্লাজমে ভাসমান এক স্তর মেমব্রেন দ্বারা আবৃত থলির ন্যায় দেখতে যে অঙ্গাণুর ভেতরে বিগলনকারী এনজাইম সঞ্চিত থাকে তাকে লাইসোজোম বলে। প্রকৃত কোষের সাইটোপ্লাজমে ভাসমান এক স্তর মেমব্রেন দ্বারা আবৃত থলির ন্যায় দেখতে যে অঙ্গাণুর ভেতরে বিগলনকারী এনজাইম সঞ্চিত থাকে তাকে লাইসোজোম বলে। দেখো লিখতে পারছো কিনা। স্যার, হ্যাঁ আপনি আমাদের বলছিলেন না যে আগের বার যে আমাদের পড়িয়ে তারপরে নোট পাঠিয়ে দেবেন, নোট দিয়ে দেখে লিখতে, তাতে আমাদের কম সময় লাগবে আর মানে অনেকগুলো পড়া হবে। হ্যাঁ, সেটা তো বলছিলাম, কিন্তু আমি তো ভুলে গেছি সেটা। তাহলে কি এখন এই যে আলোচনা করলাম এটার আমি কি তাহলে নোট পাঠিয়ে দেব? হ্যাঁ স্যার, তাইলেই ভালো হয়। আপনি তো আমাদের বুঝিয়ে দিয়েছেনই। হ্যাঁ, এটা নোট আছে, করা আছে নোট। তাহলে নোটটা আমি পাঠিয়ে দেব না? জি স্যার। হ্যাঁ, তাহলে তো অনেক সময় নষ্ট, মানে সেফ হবে। ঠিক আছে, তাহলে এই সবাই কি শুনছো? সেটা শুনছো সবাই? একমত? জি স্যার। ঠিক আছে, এখানে এমন কঠিন কিছু না। এটা নোট দেখে তুমি যদি নোটটা তুলে নাও তাহলে তুমি সেটা বুঝতে পারবা। নোট আছে আমার কাছে, আমি ক্লাসের পরে ছবি তুলে, নোটের ছবি তুলে আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে তুলে নিবা। ঠিক আছে, তাহলে তাহলে ভালোই হয়। ঠিক আছে, আর একটু কথা একটু বলি নেই, সেটা হচ্ছে, তাহলে আরো দুই চারটা কথা একটু বলে নেই। সেটা হচ্ছে এই যে লাইসোজোম, হ্যাঁ, এই লাইসোজোমের ভেতরে যে এনজাইম গুলো থাকে প্রায় 50 রকমের এনজাইম থাকে। হ্যাঁ, এই এনজাইম গুলো সাধারণত অম্লীয় পরিবেশে কার্যকর হয়, ক্ষারীয় পরিবেশে কার্যকর হয় না। কারণ এনজাইম গুলো এমন, সবসময় শুধু লাইসোজোমের এনজাইম না, যে কোনো এনজাইম কিন্তু পিএইচ এর উপর নির্ভর করে কাজ করে। তুমি দেখো আমাদের দেহের ভেতরেও যে এনজাইম গুলো আছে, যেমন আমাদের পাকস্থলীর ভেতরে যে এনজাইম আছে, তারা কিন্তু অম্লীয় পিএইচ এ কাজ করে, ক্ষারীয় পিএইচ এ কাজ করে না। আবার আমাদের ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে এনজাইম গুলো আছে, তারা আবার ক্ষারীয় পিএইচ এ কাজ করে, অম্লীয় পিএইচ এ কাজ করে না।
ঠিক সেভাবেই এই লাইসোজোমের ভেতরে যে এনজাইমগুলো থাকে তারা সবাই অম্লীয় পিএইচে কাজ করে, ক্ষারীয় পিএইচে কাজ করে না। এই কথাটা মনে রাখতে হবে। এখন কে পারবে কোষের মধ্যে অম্লীয় পরিবেশ বা ক্ষারীয় পরিবেশ তৈরি করতে, সেই অঙ্গাণু নিয়ে আমরা এখন আলোচনা করব। এবার আমরা এখন একটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব, সেই অঙ্গাণুর নাম হচ্ছে পারঅক্সিজোম। এবার আমরা তাহলে লাইসোজোমের নোট আমি দিয়ে দিচ্ছি, অনেক সময় তোমাদের সেফ হয়ে গেল, দেখা গেল এটা লিখতে প্রায় 15-20 মিনিট লেগে যেত, সেই টাইমটা কিন্তু এখন তোমাদের সেফ হলো। এখন আমরা যে অঙ্গাণুর নাম আলোচনা করব তার নাম হচ্ছে পারঅক্সিজোম। আচ্ছা, তোমরা একটু 1টা মিনিট একটু লাইনে থাকো, আমার একটা জরুরি ফোন করতে হবে, বুঝছো? 1টা মিনিট একটু লাইনে থাকো। হ্যাঁ, 1 মিনিট আমি একটু ফোন করে আসতেছি, আমি তোমাদের কাছে জরুরি একটা ফোন করে আসতেছি। হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যালো, শোনা যায়? হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যালো, জি স্যার, শোনা যায়। জি স্যার। ঠিক আছে। এখন শোনো, এইবার আমরা এমন একটা অঙ্গাণু নিয়ে কথা বলবো, সেই অঙ্গাণুটার নাম হচ্ছে পারঅক্সিজোম। পারঅক্সিজোম, আমার মনে হয় এটারও নোট আমার কাছে করা আছে, তো আমি তোমাদেরকে নোট দিয়ে দেবো, না খালি বুঝে নিলেই হবে। খুব সামান্য জিনিস, সেটা হচ্ছে এইমাত্র যে লাইসোজোম তোমরা পড়লা, পারঅক্সিজোমও দেখতে ঠিক সেরকম। হ্যাঁ, পারঅক্সিজোমও দেখতে ওরকম, এক স্তর মেমব্রেন দ্বারা আবৃত, আর ভেতরে থাকে এনজাইম। এটার ভেতরে অবশ্যই যে চর্বি দানা ওইসব থাকে না, কিন্তু এটার ভেতরে যে এনজাইম থাকে সেই এনজাইমটা বিগলনকারী এনজাইম নয়। হ্যাঁ, এর ভেতরে যে এনজাইম থাকে সেটা কিন্তু বিগলনকারী এনজাইম না,
সেটা তাহলে কি এনজাইম? সেই এনজাইমটার নাম হচ্ছে পারঅক্সিজিনেজ। এই এনজাইম পারঅক্সিজিনেজ এনজাইম যে থলির মতো অঙ্গাণুর ভেতরে সংরক্ষিত থাকে তার নাম পারঅক্সিজিনেজ, পারঅক্সিজোম। আবার বোঝার চেষ্টা করো, এই পারঅক্সিজিনেজ হচ্ছে এনজাইমের নাম, এনজাইম। এই পারঅক্সিজিনেজ এনজাইম থলির মতো যে অঙ্গাণুর ভেতরে সঞ্চিত থাকে সেই অঙ্গাণুটার নাম পারঅক্সিজোম। এখন বলতে পারো যে স্যার এই এনজাইমের নাম পারঅক্সিজিনেজ কেন হলো? এটা তো বোঝা যাচ্ছে যে এই পারঅক্সিজিনেজ এনজাইমের নামের সাথে মিল রেখে অঙ্গাণুটার নাম রাখা হয়েছে পারঅক্সিজোম। কিন্তু এনজাইমটার নাম পারঅক্সিজিনেজ কেন হলো সেটা এখন বলছি। সেটা হচ্ছে এটা এমন একটা এনজাইম, তোমার কোষের মধ্যে যদি কখনো এই পদার্থটা তৈরি হয় তাহলে সেটা কিন্তু খারাপ। এই পদার্থটা তৈরি হওয়া, এটার নাম হাইড্রোজেন পারঅক্সাইড। এটার নাম কি? হাইড্রোজেন পারঅক্সাইড। এটা কিন্তু একটা বিষাক্ত পদার্থ, আর এটা কিন্তু কোষের মধ্যে তৈরি হওয়ার একটা চান্স আছে। কিভাবে? সকল কোষের মধ্যে পানি আছে, সকল কোষের মধ্যে অক্সিজেন আছে। এই পানি আর অক্সিজেন এই দুইটা যদি একত্রিত হয় বা মিশে যায় তাহলেই কিন্তু H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হওয়া সম্ভব। আচ্ছা, তাহলে এটা তো একটা বিষাক্ত পদার্থ। এটা যদি তৈরি হয় তাহলে কিন্তু কোষটা বিষক্রিয়ায় আক্রান্ত হবে, বিষে আক্রান্ত হবে। সেটা যেন না হয়, এই হাইড্রোজেন পারঅক্সাইড যদি তৈরি হয়েই বসে, সেটাকে ভেঙে ফেলার ক্ষমতা আছে ওই এনজাইমটা, যে এনজাইমটার নাম হচ্ছে পারঅক্সিজিনেজ। সে কি করে? যদি হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, ওটাকে সে ভেঙে আবার পানি এবং অক্সিজেনে রূপান্তরিত করে দেয়। তাহলে কোষটা কিন্তু আর নষ্ট হয়ে যায় না, ধ্বংস হয় না, কারণ পানি এবং অক্সিজেন এটা কোষের জন্য নিরাপদ। কিন্তু এই জিনিসটা হচ্ছে কোষের জন্য বিষাক্ত বা ক্ষতিকর। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে ফেলতে পারে যে এনজাইম, তার নাম কি? পারঅক্সিজিনেজ। হ্যাঁ, আর এই এনজাইমটা যে অঙ্গাণুর ভিতরে জমা থাকে সেই অঙ্গাণুর নাম কি? পারঅক্সিজোম। পারঅক্সিজোম। এই তাহলে আমরা এখানেও একটা অঙ্গাণুর ব্যাপারে জানলাম। এটাও আবিষ্কার করছে ক্রিশ্চিয়ান দি দুভে। ওই যে এর আগে যা বললাম, একটু আগে একজন বিজ্ঞানীর নাম বললাম যে যিনি আর কি তোমার লাইসোজোম আবিষ্কার করছে, তিনি কিন্তু এই পারঅক্সিজোম অঙ্গাণু আবিষ্কার করছে এবং নামকরণও করছে তিনি। আচ্ছা ঠিক আছে, এবার শোনো, অনেক সময় এই পারঅক্সিজিনেজ এনজাইম আর একটা কাজ করে। সেটা কি করে দেখো? অনেক সময় এরকমও করে সে, এই এনজাইমটা এই হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভাঙে। দেখো খেয়াল করো, ভেঙে ওখানে যেমন দেখছো পানি তৈরি করে আর অক্সিজেন তৈরি করে, অনেক সময় আবার সেরকম ভাবে না ভেঙে এরকম করে। এই যে এরকম হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভেঙে একদম এইভাবে করে। খেয়াল করো, আয়নে পরিণত করে ফেলতে পারে। হাইড্রোজেন আয়ন আবার হাইড্রোক্সিল আয়ন এটাও তৈরি করতে পারে। এই পারঅক্সিজেনেজ এনজাইমের এমন ক্ষমতাও আছে, হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভেঙে তোমার হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে। এখন দেখো, হাইড্রোক্সিল আয়ন কিন্তু হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, আর প্রোটন বা হাইড্রোজেন আয়ন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। এরপরে সে কি করে? একটা কোষের মধ্যে যখন এই জিনিসটা তৈরি করে সে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল আয়ন, তখন অন্যান্য আবার এনজাইমের কারণে এই কোষের ভেতর থেকে, ধরো এটা একটা কোষ, এই কোষের ভেতরে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়েছে। কোনো কারণে যদি এই কোষের ভেতরে অন্য একটা আয়ন থাকে, মনে করো সোডিয়াম আছে কোষের মধ্যে, হ্যাঁ, বা পটাশিয়াম আছে বা ক্যালসিয়াম আছে, তারা কি করবে? তখন আবার এই হাইড্রোক্সিল আয়ন, যেটা ঋণাত্মক আধান বিশিষ্ট,
আর মনে করো সোডিয়াম, এটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, এই দুইটা আবার বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, সল্টে পরিণত হবে, খনিজ লবণে পরিণত হবে, কিন্তু এই জিনিসটা বাড়তি থেকে যাবে। এইভাবে কি হবে, হাইড্রোক্সিল আয়নগুলো খনিজ লবণে পরিণত হতে থাকলে হাইড্রোজেন আয়নগুলোর পরিমাণ বেড়ে যেতে থাকে, তখনই কোষের মধ্যে একটা অম্লীয় পরিবেশ তৈরি হবে। তোমরা জানো কিনা জানি না, কোনো একটা তরলের মধ্যে বা কোনো একটা জায়গায় যদি হাইড্রোজেন আয়নের মাত্রা বেড়ে যায়, হাইড্রোজেন আয়নের যদি পরিমাণ বেড়ে যায়, তাহলে সেটা কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে। জানো নাকি জানো না? যত হাইড্রোজেন আয়ন জমতে থাকবে, জি জি স্যার। স্যার জানি। যত হাইড্রোজেন আয়ন জমতে থাকবে, তত সেটা হয়ে যাবে, তার পিএইচটা কমতে থাকবে, পিএইচ সাথে নিচে নামতে থাকবে, তার মানে তত অম্লীয় হয়ে যাবে। এইভাবে এই পারঅক্সিজেনেজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভেঙে যদি হাইড্রোক্সিল আয়ন আর হাইড্রোজেন আয়ন উৎপাদন করে, আর হাইড্রোক্সিল আয়ন যদি অন্য আরেকটা কোনো ধনাত্মকের সাথে যুক্ত হয়ে খনিজ লবণে পরিণত হয়ে আটকা পড়ে যায়, তাহলে কোষের মধ্যে কম্পারেটিভলি হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাবে। তাতে করে কি হবে, কোষের ভেতরে একটা অম্লীয় পরিবেশ তৈরি হবে। সেই অম্লীয় পরিবেশ তৈরি হলে ওই যে লাইসোজোম, তার ভেতরে যে অঙ্গাণু আছে তারা কাজ করতে শুরু করবে। কারণ আমি তো বলেছিলাম একটু আগে যে লাইসোজোমের ভেতরে যে এনজাইম থাকে তারা অম্লীয় পরিবেশে সক্রিয় হয়। তাহলে সেই অম্লীয় পরিবেশটা তৈরি করে দেবে কে? এই পারঅক্সিজম। কিভাবে দিবে সেটা কিন্তু বললাম। বুঝতে পারছো না পারো নাই? বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে এইভাবে লাইসোজোমের ব্যাপারটাও জানলাম। পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন আসে, অটোফ্যাগি কাকে বলে? সেটা কিন্তু একবার বলছি, আরেকবার কথা বলে যাই, কারণ যেহেতু এটা নিয়ে আর কথা হবে না। লাইসোজোমের ওখানে যে অটোফ্যাগি আলোচনা করলাম সেটা আরেকবার খেয়াল করো, এটা আসে পরীক্ষায়। সেটা হচ্ছে যখন খাদ্যের সংকট দেখা দেয়, তখন লাইসোজোম তার ভেতরকার বিগলনকারী এনজাইমের সাহায্যে অল্প কিছু সংখ্যক অঙ্গাণুকে নষ্ট করে দেয় এবং বাকি অঙ্গাণুগুলোকে সঠিকভাবে কাজ করতে দেয়, যাতে করে কোষটা মৃত্যুর মুখে পতিত না হয়, কোষটা যেন বেঁচে থাকে। এইভাবে লাইসোজোম যখন নির্দিষ্ট কিছু অঙ্গাণুকে নষ্ট করে দেয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় অটোফ্যাগি। আর অটোলাইসিস কাকে বলা হয়? লাইসোজোম যখন ফেটে যায়, তার ভেতরকার বিগলনকারী এনজাইমগুলো বেরিয়ে পড়ে, যার কারণে সম্পূর্ণ কোষটা নষ্ট হয়ে যায়, তখন তাকে বলে অটোলাইসিস। এবং লাইসোজোম এই যে ফেটে যেতে পারে যাতে করে সম্পূর্ণ কোষটাকে নষ্ট করে ফেলতে পারে, এই প্রক্রিয়াটাকে বলে অটোলাইসিস। আর অটোলাইসিস করতে পারে বলে লাইসোজোমকে অনেক সময় বলা হয় কোষের আত্মঘাতী কণিকা বা সুইসাইডাল স্কোয়াড। এটা কিন্তু সবটা কোষকে নষ্ট করে দেবে। আর ফ্যাগোসাইটোসিস হচ্ছে কোষের মধ্যে যদি বাইরে থেকে কোনো জীবাণু ঢোকে, লাইসোজোম তাকে ঘিরে ধরবে, তারপর আস্তে আস্তে সেই জীবাণুটাকে সে গলিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর এই কাজটা করতে পারে বলে লাইসোজোমকে অনেক সময় বলা হয় কোষের পাকস্থলী। কারণ পাকস্থলীর ভেতরে যে কেউ ঢুকলে যেমন গলে যায়, লাইসোজোম ঠিক তেমনি সবাইকে গলিয়ে ফেলতে পারে। আর একটা কথা, সব উদ্ভিদ কোষে লাইসোজোম পাওয়া যাবে না। অনেক সময় পেঁয়াজের বীজ সেই কোষে, তামাকের চারার কোষে, ভুট্টার চারার কোষে, এরকম কিছু উদ্ভিদের কোষে লাইসোজোম পাওয়া যায়। এবং উদ্ভিদ কোষে যে লাইসোজোম পাওয়া যায় তাকে আবার অনেক সময় বলা হয় স্ফেরোজোম। স্ফেরোজোম বা ওলিওজোম বলে অনেক সময়। উদ্ভিদ কোষে যে লাইসোজোম পাওয়া যায় তাকে অনেক সময় স্ফেরোজোম বা ওলিওজোম বলে। আর প্রাণী কোষেরটাকে লাইসোজোমই বলে। প্রাণী কোষের মধ্যে প্রায় সব প্রাণী কোষেই লাইসোজোম পাওয়া যায়, তবে লোহিত রক্তকণিকায় পাওয়া যায় না। মানুষের লোহিত রক্তকণিকায় লাইসোজোম পাওয়া যায় না, এছাড়া প্রায় সব প্রাণী কোষে লাইসোজোম পাওয়া যায়। আর প্রাণীর কলিজা, তারপর যকৃৎ, অগ্নাশয়, তারপর নিউরন, এই সমস্ত কোষের মধ্যে লাইসোজোম সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে লাইসোজোম আর পারঅক্সিজোম দুইটা অঙ্গাণু সম্পর্কে আমরা আলোচনা করলাম। নোট পেয়ে গেলে লিখলে দেখা যাবে, আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। এবার আরেকটা অঙ্গাণু নিয়ে আমরা কথা বলবো। এই যে ছোট ছোট অঙ্গাণুগুলো নিয়ে কথা বলছি,
এই অঙ্গাণুগুলোকে অনেক সময় একসাথে বলা হয় মাইক্রো বডিজ। মাইক্রো মানে ছোট, আর বডি মানে দেহ। সেই জন্য এই সমস্ত ছোট অঙ্গাণুগুলোকে, এই গোল গোল থলির মতো যে সমস্ত অঙ্গাণু নিয়ে এখন কথা বলছি, লাইসোজোম বললাম, পারঅক্সিজোম বললাম, এখন আরেকটা অঙ্গাণু নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে গ্লাইঅক্সিজোম। গ্লাইঅক্সিজোম। এই সমস্ত ছোট ছোট এক স্তর মেমব্রেন দ্বারা আবৃত থলির মতো অঙ্গাণুকে একসাথে অনেক সময় বলা হয়, কি বলা হয়? মাইক্রোবডিস। মাইক্রোবডিজ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখন আরেকটা এরকম মাইক্রোবডিস নিয়ে কথা বলবো, তার নাম গ্লাইঅক্সিজোম। দেখতে ওই রকমেরই, একই রকম। লাইসোজোম, পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম দেখতে একই রকম, থলির মতো বা বেলুনের মতো বা ব্লাডারের মতো, আর ভেতরে থাকবে একটা পানির মতো তরল পদার্থ। এই তরল পদার্থটার মধ্যেই থাকে এনজাইম। লাইসোজোমের ভেতরে থাকে লাইসোজিনেজ এনজাইম বা লাইটিক এনজাইম, পারঅক্সিজোমের ভেতরে থাকে পারঅক্সিজিনেজ এনজাইম, আর গ্লাইঅক্সিজোমের ভেতরে থাকে গ্লাইঅক্সিজিনেজ এনজাইম। গ্লাইঅক্সিজিনেজ, এই এনজাইমটা আসলে কি কি কাজ করে? গ্লাইঅক্সিজিনেজ এনজাইম থাকে। এই অক্সিজেনটা, এই এনজাইমটা, এটা একটা এনজাইম। এই এনজাইমটা যে কাজ করে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কাজটা কি আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন কোষ মেমব্রেন নিয়ে আলোচনা করেছিলাম, ফ্লুইড মোজাইক মডেল, সেটার কথা একটু মনে করো। এরকম দুই স্তর লিপিড থাকে, লিপিড, এগুলো লিপিডের অণু। একটা গোল মাথা, দুইটা লেজ, এগুলো জানো সব, এখন আর এটা নিয়ে কথা বলবো না। সেই লিপিডের মাঝে মাঝে থাকে রঙিন বড় বড় প্রোটিন অণু, এটা একটা প্রোটিন অণু। আবার লিপিড অণু থাকে, এই লিপিডের মধ্যে এই প্রোটিন অণু ঢুকানো থাকতে পারে অথবা গায়ে লেগে থাকতে পারে, এরকম। এইভাবে প্রোটিন অণুগুলো থাকে লিপিডের মাঝে মাঝে, আবার অনেক সময় গায়ে বাইরে এরকম লেগে থাকে, ভেতরে ঢুকানো থাকে না। এইটা প্রোটিন, এটাও প্রোটিন, আর এগুলো হচ্ছে লিপিড। এইভাবে কোষের ফ্লুইড মোজাইক মডেল মেমব্রেনের গঠন আমরা পড়েছি। তারপরে কিন্তু আমরা আরেকটা জিনিস পড়েছি, যে এই যে লিপিডের অণু, তার সাথে অনেক সময় এরকম পার্শ্ব শৃঙ্খল হিসেবে গ্লুকোজ বা শর্করা অণু লাগানো থাকে। বলছি না বলি নাই? বলছেন স্যার। হ্যাঁ, বলছি। এরকম ভাবে লিপিডের সাথেও অসংখ্য গ্লুকোজের অণু একটার পাশে আরেকটা, আবার সাইডে সাইডে এরকম চেইনের মতো পার্শ্ব শৃঙ্খল করে লাগানো থাকে। এগুলো হচ্ছে গ্লুকোজের অণু। গ্লুকোজ থাকে, গ্যালাক্টোজও থাকে অনেক সময়, শর্করা জাতীয়। এটা আবার প্রোটিনের সাথেও থাকে, মনে করো এটা একটা প্রোটিন, তার সাথেও এরকম থাকে, এরকম এরকম এরকম। তার মানে এই যে গ্লুকোজ গুলো, এগুলো লিপিডের সাথেও লাগানো থাকতে পারে, প্রোটিনের সাথেও লাগানো থাকতে পারে, এগুলো সব গ্লুকোজ। যদি লিপিডের সাথে লাগানো থাকে তবে তাকে বলে গ্লাইকোলিপিড। এই কথাও বলেছি, যদি গ্লুকোজটা লিপিডের সাথে লাগানো থাকে তাহলে লিপিড আর গ্লুকোজকে একসাথে বলে গ্লাইকোলিপিড। আর গ্লুকোজটা যদি প্রোটিনের সাথে লাগানো থাকে তাহলে গ্লুকোজ আর প্রোটিনকে একসাথে বলে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিড আর এই গ্লাইকোপ্রোটিন, এই দুইটাকে একসাথে বলে গ্লাইকোক্যালিক্স। তোমরা যদি কোষ মেমব্রেন পড়ে থাকো, আমি সেখানে এটা পড়িয়েছি। গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একসাথে বলে গ্লাইকোক্যালিক্স। এখন শোনো, এই গ্লাইকো প্রোটিন বা লিপিড বা গ্লাইকোক্যালিক্স, সেখান থেকে এই গ্লাইঅক্সিজিনেজ নামটা এসেছে। গ্লাইঅক্সিজিনেজ এনজাইমের নামটা ওইখান থেকে এসেছে, গ্লাই থেকে আসছে।
আসলে এই এনজাইমটার কাজ হচ্ছে যখন অনেক সময় কোষের মধ্যে খাদ্যের অভাব দেখা দেয়, ধরো এটা একটা কোষ, হ্যাঁ, কোষের মধ্যে গ্লুকোজ হচ্ছে খাদ্য, শক্তির উৎস হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজটাকে অক্সিজেন দিয়ে ভেঙে বা পুড়িয়ে তারপরে আমরা শক্তি তৈরি করি। সেই শক্তি দিয়ে কোষের ভেতরে যে অঙ্গাণুগুলো আছে তারা সবাই কাজ করে, সবাই কাজ করলে কোষটা বেঁচে থাকে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু যদি কোনো কারণে কোষের ভেতরে গ্লুকোজ বা খাদ্যের অভাব দেখা দেয়, তখন সাথে সাথে কোষটা নষ্ট যাতে না হয়ে যায়, সাথে সাথে কোষটা যেন মারা না যায়, সেটার একটা সুযোগ আছে। কি? এই যে কোষ মেমব্রেনে গ্লাইকোলিপিড আছে, মানে লিপিডের সাথে গ্লুকোজ লাগানো আছে, প্রোটিনের সাথে গ্লুকোজ লাগানো আছে, গ্লাইকোপ্রোটিন আছে। সেইখান থেকে যদি আমরা এই গ্লুকোজ গুলোকে ভেঙে ভেঙে, হ্যাঁ, এগুলো ধরো কোষের বাইরের দিকে থাকে যেটা, সেটা বাদ দিলাম, কোষের ভেতরের দিকেও তো থাকে, সেটাকে যদি আমরা ভেঙে ভেঙে খরচ করতে পারি, ওই গ্লুকোজটাকেই যদি আমরা অক্সিজেন দিয়ে পোড়াতে পারি, তাহলে তো আমরা এনার্জি পেয়ে যাই। অর্থাৎ আমার কোষের মধ্যে সঞ্চিত গ্লুকোজ ধরলাম নাই, যে গ্লুকোজটা ভেঙে আমি এনার্জি তৈরি করব সেরকমের গ্লুকোজ আমার কোষের মধ্যে এখন নাই, কিন্তু আমার ওই কোষের মেমব্রেন তৈরিতে লিপিড আর প্রোটিনের সাথে যে গ্লুকোজ গুলো অংশগ্রহণ করেছে, সেই গ্লুকোজ গুলোকেও তো ভেঙে এনে আমি খরচ করতে পারি। কি বলো, পারি নাকি পারি না? পারি স্যার। হ্যাঁ, বিপদে পড়লে তখন মানুষ কি না করে বাঁচার জন্য, সেই রকম আর কি। কোষের মধ্যে গ্লুকোজের এখন সংকট, তাহলে আমরা একটা বিকল্প আছে, আমার গায়ের চামড়ায় অর্থাৎ আমার কোষের মেমব্রেনে কিছু গ্লুকোজ লাগানো আছে, লিপিডের সাথেও আছে লাগানো, প্রোটিনের সাথেও আছে লাগানো। তাহলে আমরা যদি এখন এই গ্লুকোজটাকে ভেঙে খরচ করতে পারতাম বিপদকালে, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম, ওই গ্লুকোজ ভেঙে আমরা এনার্জি পেতাম। সেই গ্লুকোজটাকে ওই কোষ মেমব্রেনের কাছ থেকে ভেঙে ছুটায় নিয়ে আসে যে এনজাইম, তার নাম গ্লাইঅক্সিজেনেস। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। হ্যাঁ, তাহলে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন হিসেবে বা গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিনের মধ্যে যে সমস্ত গ্লুকোজ সঞ্চিত থাকে, তাদেরকে বিচ্যুত করে ভেঙে কোষের মধ্যে এনে শক্তি উৎপাদনের কাজে খরচ করতে পারে বা খরচ করে যে এনজাইম, তার নাম গ্লাইঅক্সিজেনেস। ওইখান থেকে ভেঙে এনে দিতে পারলেই হলো, এনে দিলে সেটাকে ভেঙে এনার্জি তৈরি করার কাজ আরেকজন। গ্লাইঅক্সিজেনেস কিন্তু আবার এই গ্লুকোজটাকে ভাঙে যে এনার্জি তৈরি করবে, শ্বসন, ওটা করবে না। ও হচ্ছে শ্বসনের যে কাঁচামাল গ্লুকোজ, সেইটাকে জোগাড় করে আইনা দিবে, এই কোষের মেমব্রেনের কাছ থেকে ভাঙা ছুটায় আইনা কোষের মধ্যে দিয়ে দিবে, বলবে এই নাও আমি গ্লুকোজ এনে দিছি, এখন তোমরা এটা ভাঙো, তোমরা যারা ভাঙতে পারো তারা ভাঙো, ভাঙে এনার্জি তৈরি করে বাঁচার চেষ্টা করো। ও কিন্তু গ্লুকোজটাকে ভাঙবে না, ও গ্লুকোজটাকে এইখান থেকে ছুটায় আইনা কোষের মধ্যে দিয়ে দিবে। তাহলে এই গ্লাইকোক্যালিক্সের কাছ থেকে গ্লুকোজকে ভেঙে এনে কোষের মধ্যে সরবরাহ করে যে এনজাইম, তার নাম গ্লাইঅক্সিজেনেস। আর এই এনজাইম যে থলির মতো অঙ্গাণুর ভেতরে সংরক্ষিত থাকে, সেই অঙ্গাণুর নাম কি বলো? গ্লাইঅক্সিজোম। গ্লাইঅক্সিজেন। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে জি আমরা, স্যার। হ্যাঁ, আমরা আজকে দেখো, যেহেতু আমি নোট নিজে করে রেখেছিলাম, তোমাদেরকে সেই নোট সরবরাহ করব বলেছি, এটা করোনাকালীন সময় আমি করে রাখছিলাম, যখন অনেকদিন পড়াতে পারি নাই তখন আমি 2-3টা চ্যাপ্টার নোট করে রাখছিলাম, যে বাসায় বসে আছি কি করব, ছাত্ররা যখন পড়তে শুরু করবে, এখন তো পড়তে পারছে না, 4-5 মাস তো পড়ানো বন্ধ ছিল, যে এখন যদি আমি নোটটা করে রাখি, ওই সময় যদি ওদের বুঝায় দেই, তাহলে নোট দিলে ওরা তাড়াতাড়ি পড়তে পারবে। সেই সুযোগটাই কিন্তু ছাত্ররা পেয়েছে, যখন প্রথম পড়তে শুরু করছে এই চ্যাপ্টার, তারপরে প্রাণীবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, সেটাও আমার নোট করা আছে।
হ্যাঁ, কোষ বিভাজন, উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার, সেটাও নোট করা আছে। এইসব চ্যাপ্টার নোট করা আছে। কোষ রসায়ন চ্যাপ্টারও মনে হয় নোট করা আছে। এরকম প্রায় 3-4টা চ্যাপ্টার, মনে হয় 3টা না 4টা যেন চ্যাপ্টার নোট করা আছে। এই চ্যাপ্টার গুলো রিভিশন দিতে আর তোমাদের বেশি সময় লাগবে না, মানে পড়তে। আমি যদি নোটটা দিয়ে দেই আর যদি ক্লাসে বুঝাই দেই, তাহলে অনেক তাড়াতাড়ি তোমাদের শেষ হয়ে যাবে। জি তাহলে স্যার, অনেক সুবিধা না বাবা? হ্যাঁ স্যার, হ্যাঁ, জি স্যার, তাইলেই ভালো হবে আমাদেরও, তাড়াতাড়ি আমরাও কমপ্লিট করতে পারবো পুরানো পড়াগুলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু তোমরাই বলো, এই গ্রুপে 40 জন স্টুডেন্ট আছে, আমি দেখছি, তোমরাও দেখো। আর এখন ক্লাসে আছে মাত্র, আমি দেখি 12 জন, আমি বাদে তোমরা আছো 12 জন। আবার রাতেও ক্লাস আছে, তখন হয়তো 20 জন হয়তো থাকতে পারে। এখন হয়তো সকালে উঠতে পারে না, রাতে হয়তো বেশি একটু থাকবে। কিন্তু বাকি যে আরো 20 জন আছে, তারা যদি ক্লাস না করে কিন্তু গ্রুপে থাকে, গ্রুপ থেকে নোটটা নিয়ে নেয় আর এই রেকর্ডটা দেখে নেয়, নোট যদি পেয়ে যায় আর রেকর্ড যদি পেয়ে যায়, তাহলে কিন্তু ক্লাস না করলেও চলে। তারপর যদি তারা বেতন পরিশোধ না করে আর আমি যদি বেতন চাওয়া শুরু করি, তখন যদি তারা টুক 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 করে লিভ নিতে শুরু করে, সেটা কি আমার জন্য ভালো না খারাপ, সেটা কি মেনে নেওয়া উচিত? না স্যার। এই কাজটা অনেক স্টুডেন্ট করে এবং কি বলা যায়, জেনে শুনেই করে। যখনই আমি বেতনের জন্য চাইতে থাকি, তোমরা তো জানো এই ব্যাচের বেতন কত সামান্য, সেই সামান্য বেতন দেওয়ার ইচ্ছে অনেক স্টুডেন্টের থাকে না, এবং তারা কি করে, তোমার এই যে যখনই বেতনের ব্যাপারে বলা হয় তখনই তারা লিভ নেওয়া শুরু করে। তারপর যদি তাকে আমি কখনো জিজ্ঞেস করি, কি ব্যাপার, তুমি এতদিন গ্রুপে ছিলা, বেতন না দিয়ে লিভ নিলা কেন? বলে যে স্যার আমি তো এতদিন ক্লাস করি নাই। যদি বলি কেন ক্লাস করো নাই? স্যার আমার নেটের সমস্যা ছিল, মোবাইলের সমস্যা ছিল, এই ছিল সেই ছিল। যদি বলি যে তাহলে তুমি কেন গ্রুপ থেকে লিভ নাও নাই, ক্লাস না করলে তো গ্রুপে থাকা যাবে না, বলবে স্যার গ্রুপ থেকে লিভ নিতে আমার মনে ছিল না। এই কমন ডায়ালগ আজকে মাসের পর মাস ধরে দেখতেছি। তাহলে যে স্টুডেন্টরা সামান্য কয়টা টাকার জন্য পড়াশোনার মতো একটা, কি বলবো, পুণ্যবান কাজ, একটা পবিত্র কাজ যারা অপবিত্র করে, তারা বড় হয়ে চাকরি বাকরি করে যে কতটা ভালো দেশের জন্য করবে, সেটা তো সহজেই বোঝা যায়। বুঝতে পারছো? এই কাজটা যে শুধুমাত্র এই অনলাইন ব্যাকআপ ক্লাসে করে তা না, এই কাজটা যারা অনলাইন রেগুলার ক্লাস করে, রেগুলার ব্যাচে স্টুডেন্ট আছে, তারাও এই কাজটা করে। আবার দেখা যায় অনেকে একই সাথে 2-3 জায়গায় পড়ে। অনলাইনে পড়লে তো আর কেউ কাউকে চেনে না, চেনার দরকার নাই, 2-3 জায়গায় পড়ে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় পড়তে থাকে, তারপরে এই স্যার বেতন দিচ্ছি এসব করতে থাকে। যার কাছ থেকে যতটুকু পড়তে পারে, যেখানে বেশি প্রেসার পায় সেখান থেকে লিভ নেয়, আরেক জায়গায় তো পড়া আছে চালু। এইভাবে স্টুডেন্ট সমাজের মধ্যে একদম নোংরামি ঢুকে গেছে। বুঝতে পারছো? সবাই না, কিছু সংখ্যকের মধ্যে নোংরামি ঢুকে গেছে। এখন এই নোংরা জিনিস থেকে তোমরা সবাই মুক্ত থাকবা, এটা আমার অনুরোধ। যে যেরকম পড়বা, কোন শিক্ষক আজ পর্যন্ত শুনছো যে না পড়ায়া একজন স্টুডেন্টের কাছে বলছে যে তুমি পড়ো নাই কিন্তু তোমার টাকা দিতে হবে? না পড়ায় কোনো স্টুডেন্ট কখনো কোনো শিক্ষক টাকা নিতে পারে না, নেয় না। কিন্তু আমার কথা হচ্ছে, গ্রুপে থাকতে হলে তুমি ক্লাস না করলেও তোমাকে বেতন দিতে হবে। কারণ আমার পক্ষে তো আর মনিটর করা সম্ভব না যে আজকে কয়জন ক্লাস করলো, কে করলো আর কে করলো না। তুমি যদি পড়তে না চাও, গ্রুপ থেকে লিভ নিবা। এই এপ্রিল মাস শুরু হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে সবাই লিভ নাও। মার্চ মাস পর্যন্ত তোমাদের বেতন দেওয়া ছিল, মার্চ মাস পড়া হয়ে গেছে, এখন গ্রুপ থেকে লিভ নিবা। পড়তে ভালো লাগে না, সুন্দর লিভ নিবা। গ্রুপে থেকে যদি তুমি ক্লাস নাও করো, বেতন দিতে হবে। একদিনও যদি ক্লাস না করো, তাও তোমাকে বেতন দিতে হবে। আর যদি তুমি বেতন না দিয়ে চোরের মতো পালিয়ে যাও, নিজের থেকে লিভ নিয়ে চলে যাও, সেজন্য তুমি স্রষ্টার কাছে দায়ী থাকবা। আমি অভিশাপ দিব, এছাড়া আর কিছু বলার নেই। কথা পরিষ্কার। এত কষ্ট করে এই শুক্রবার দিন এখন পর্যন্ত কিছুই না খেয়ে, একটু রেস্ট না নিয়ে তোমাদের জন্য সময় দিচ্ছি। এর বিনিময়ে খুব সামান্য পারিশ্রমিক, সেটা দিতেও তোমাদের এত কার্পণ্য, এত কি বলা যায়, ছলচাতুরি, এটা অবশ্যই স্রষ্টা সইবে না। এর ফলাফল কোনোদিন ভালো হবে না। কোনো স্টুডেন্ট কোনো টিচারকে ঠকায়া জীবনে ভালো কিছু করতে পারে নাই। এবার আমরা আরেকটা অঙ্গাণু নিয়ে কথা বলবো। এই অঙ্গাণুটার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে, তুমি ধরো এটা একটা কোষ, যে কোনো কোষের ভিতরে তুমি দেখবা
একেবারে লম্বা লম্বা সূচের মতো, লাঠির মতো, চিকন চিকন, শক্ত, কাঠির মতো, লাঠির মতো এরকমের কিছু অঙ্গাণু থাকে। এগুলো কিন্তু একদম খুব একটা নরম না, একটু শক্ত ধরনের। এইগুলো কোষের মধ্যে এমন ভাবে ছড়ানো ছিটানো থাকে যাতে করে কোষটা চুপসে যেতে পারে না। এমনিতে তো কোষের, যদি উদ্ভিদ কোষ হয় তাহলে প্রাচীরটা না হয় শক্ত, কিন্তু প্রাণী কোষ হলে কোষের প্রাচীরটা তো নরম, মানে কোষের মেমব্রেনটা তো নরম, তাহলে তো কোষটাকে চাপ দিলেই ভেতরে ঢুকে যাবে, সফট বেলুনের মতো। তা কিন্তু নয়, কোষটা কিন্তু চাপ দিলে একদম বেলুনের মতো চুপসে যায় না। কেন? অনেক কারণ আছে। কোষের ভেতরে যে তরল পদার্থ থাকে, সাইটোপ্লাজম যার নাম, তার দায়িত্ব কোষটাকে এরকমের বাইরের দিকে বেলুনের মতো ফুলায় রাখা। একটা বেলুন যদি একদম পানি দ্বারা জোরে ভরা থাকে তাহলে কিন্তু সহজে সে ভেতরের দিকে চাইলে চুপসে যাবে না। তারপর সেই পানির ভিতরে যদি কতগুলো লম্বা লম্বা নল ছড়ানো ছিটানো থাকে, হাজার হাজার, তাহলেও কিন্তু ওই কোষটাকে চাপ দিলে সহজে ভেতরের দিকে ঢুকে যাবে না। সেই নলগুলোর মধ্যে অনেক রকমের নল আছে যারা কোষটাকে এরকম ফুলিয়ে রাখে, স্থিত করে রাখে, নির্দিষ্ট একটা আকৃতি দান করে। তার মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তার মধ্যে গলজি বডি আছে, তার মধ্যে সেন্ট্রিওল আছে, আর এখন যার কথা বলছি মাইক্রোটিউবিউল আছে। এই সমস্ত অঙ্গাণুগুলো কিন্তু লম্বা লম্বা নলের মতো। এর মধ্যে মাইক্রোটিউবিউলটা হচ্ছে অত্যন্ত সরু, লম্বা নলের মতো, এই জন্য এদের নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। টিউব মানে নল, টিউবিউল মানে হচ্ছে ক্ষুদ্র নল, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নল, সেই জন্য নাম দেওয়া হচ্ছে মাইক্রোটিউবিউল। এবং এই নলগুলো তোমার টিউবিউলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি। টিউবিউলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে, ধরো ধরো তুমি একটা নলকে যদি বড় করে জুম করে দেখো, হ্যাঁ, এরকম নলগুলো কিন্তু এরকম ফাঁকা, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ফাঁকা। নলের ভেতরে বিভিন্ন তরল পদার্থ ঢুকে বসে থাকতে পারবে। নলটা কিন্তু শক্ত পাইপ, কিন্তু একদম দুই মাথা খোলা। আচ্ছা, আর এই নলটা যে প্রোটিন দিয়ে তৈরি হয় সেই প্রোটিনটাকে বলা হয় টিউবিউলিন। টিউবিউলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। তবে তুমি যদি মাইক্রোটিউবিউল লেখা সার্চ দাও নেটে, তারপর তার স্ট্রাকচার অপশন ক্লিক করো, তাহলে দেখবা এই টিউবিউলিনের মধ্যে আবার দুইটা ধরন আছে। যেমন আমি এখানে ছবির মধ্যে আঁকছি, দেখো, একটাকে কালো রং করছি আর একটাকে লাল রং করছি, দুইটাই টিউবিউলিন। এর একটাকে বলা হয় আলফা টিউবিউলিন, হ্যাঁ, একটাকে বলে আলফা আর একটাকে বলে বিটা। দুই ধরনের টিউবিউলিন থাকে, আলফা টিউবিউলিন আর বিটা টিউবিউলিন। এবং এই দুই প্রকারের টিউবিউলিন অল্টারনেট করে থাকে। এক সারি থাকে আলফা টিউবিউলিন, তো পরের সারি থাকে আবার বিটা টিউবিউলিন, আবার তারপরের সারি আলফা, তারপরের সারি বিটা, তারপর আবার আলফা, তারপর আবার বিটা। এইভাবে আলফা আর বিটা টিউবিউলিন নামক প্রোটিন অল্টারনেট করে, মুড়িয়ে মুড়িয়ে, পেঁচিয়ে পেঁচিয়ে এই মাইক্রোটিউবিউল নামক নল তার কাঠামো তৈরি করে, মাইক্রোটিউবিউলের আবরণ বা ওয়াল তৈরি করে টিউবিউলিন নামক প্রোটিন। এবং এইগুলো প্রচুর পরিমাণে কোষের মধ্যে ছড়ানো ছিটানো থাকে, যা কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দান করে। অনেক সময় এই টিউবিউলিনের, মাইক্রোটিউবিউলের ভেতরে বিভিন্ন রকমের তরল পদার্থ জমা থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, অনেক সময় তোমরা দেখছো না, অনেক গাছের পাতা, যেমন কাঁঠাল গাছের পাতা ভাঙলে পরে একটা সাদা কষ বের হয়ে আসে, আসে নাকি আসে না? আসে স্যার। আসে। এই সমস্ত যেসব কোষের মধ্যে কোনো তরল পদার্থ জমা থাকে, সেই সমস্ত কোষের মধ্যে এই মাইক্রোটিউবিউল বেশি বেশি থাকে, কারণ ওই তরল পদার্থটা ওই নলের মধ্যে ঢুকে বসে থাকে। মাইক্রোটিউবিউল তো এক ধরনের নল। যে সমস্ত কোষের মধ্যে বিভিন্ন রকমের তরল পদার্থ জমা থাকে, সেই তরল পদার্থটা সাধারণত কোষের সাইটোপ্লাজমের মধ্যে তো আর থাকতে পারে না, থাকে না। ওই বিশেষ তরলটা বিশেষ একটা জায়গায় একটা নলের মধ্যে ঢুকে বসে থাকে, সেই নলই হচ্ছে মাইক্রোটিউবিউল। ওই নলের ভিতরে মাইক্রোটিউবিউল গুলো, মানে মাইক্রোটিউবিউল নলের মধ্যে ওই বিভিন্ন রকমের ল্যাটেক্স বা কোষের যে অনেক কোষের মধ্যে মধু পাওয়া যায়, মধুটা থাকবে কোথায়? ওই কোষের ভেতরে মাইক্রোটিউবিউল নামক যে সরু নল আছে তার মধ্যে মধু থাকবে। এইরকম ভাবে কোনো কোনো গাছ থেকে কষ বের হয়, কোনো কোনো গাছ থেকে মধু পাওয়া যায়। এই মধু বা কষ বা এরকমের কোনো বর্জ্য পদার্থ
কোষের কোনো সঞ্চিত পদার্থ তরল যদি থাকে, সেই জিনিসটা এই মাইক্রোটিউবিউল নামক নলের মধ্যে ঢুকে বসে থাকে। এই জন্য যেসব কোষ থেকে তরল পদার্থ বের হয় সেই সব কোষের মধ্যে মাইক্রোটিউবিউল নামক অঙ্গাণু থাকে পরিমাণে বেশি। ঠিক আছে, তাহলে আমরা মাইক্রোটিউবিউল সম্পর্কে জানলাম। এটা বেশি এমন কিছু না, অল্প কথাই, যতটুকু বললাম তার বাইরে তেমন কিছু নাই। এগুলোরও নোট মনে হয় আছে, আমার ধারণা। আমার নোট যা আছে আমি সব তোমাদের আজকে দিয়ে দেবো। সেদিন কি আমি নোট দিছিলাম কোনো, তোমাদের গ্রুপে কোনো নোট দিছিলাম? জি স্যার, সবগুলো নোট দিয়ে দিয়েছিলেন। জি স্যার। কোন পর্যন্ত? নিউক্লিয়াসও দিছি? সেন্ট্রিওল পর্যন্ত না স্যার, সেন্ট্রিওল, হ্যাঁ হ্যাঁ, আমাদের সেন্ট্রিওল পর্যন্ত দিছি। ক্লোরোপ্লাস্ট দিছেন কিন্তু প্লাস্টিড মানে প্লাস্টিড দিছেন কিন্তু ক্লোরোপ্লাস্ট দেওয়া হয় না, মানে তাই? পড়ানো আচ্ছা, হয় না। ক্লোরোপ্লাস্ট পড়ানোই হয় নাই? পড়ানো হয়েছে স্যার। পড়ানো মনে হয়েছে, নোট হয়তো বাদ করছে ভুলে। না স্যার, পড়ানো প্লাস্টিড হয়েছে। আর ক্লোরোপ্লাস্ট পড়ানো হয়েছে তো আমার মনে পড়ে। হ্যাঁ স্যার, পড়ানো হয়েছে ক্লোরোপ্লাস্ট। পড়ানো হয়েছে, হ্যাঁ, কিন্তু নোট মিস হইতে পারে, মানে হয়তো নোট জি স্যার, নোটে নাই। নোটটা মনে হয় মিস হইতে পারে, কারণ হয়তো ওই পৃষ্ঠাটার হয়তো ছবি তোলা হয় নাই, বা আমি দেখবো না, তাহলে ওটা আমি দেখতেছি। আর সেন্ট্রিওল পর্যন্ত তো দিছি। তাহলে আজকে তোমরা নোট পাবা হচ্ছে লাইসোজোম পাবা, তারপর হচ্ছে গ্লাইঅক্সিজম পাবা, পারঅক্সিজম পাবা, মাইক্রোটিউবিউল পাবা। এগুলো সম্ভবত নোট আছে, থাকার কথা। আমি নোট ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো। এইবার আমরা সবার শেষের যে অঙ্গাণুটা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমরা এখন পর্যন্ত কি কি পড়েছি। আমরা সবার প্রথম কোষ প্রাচীরের গঠন পড়ছি, তারপরে কোষ মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল পড়ছি, তারপরে আমরা সাইটোপ্লাজম, কোষের মধ্যে যে একটা তরল পদার্থ থাকে সেটা নিয়ে পড়ছি, তারপরে সেই সাইটোপ্লাজমের মধ্যে ভাসে যে বিভিন্ন অঙ্গাণু, তাদের নিয়ে একটা একটা পড়তে শুরু করেছিলাম। আগে পরে হতে পারে, আমি পড়ছি যেগুলো সেগুলো হচ্ছে এরকম: রাইবোজোম পড়ছি, মাইটোকন্ড্রিয়া পড়ছি, ক্লোরোপ্লাস্ট পড়ছি, ক্লোরোপ্লাস্টের সাথে আরো যে অন্যান্য লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট মানে প্লাস্টিড পুরোটাই পড়ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছি, গোলজি বডি পড়ছি, সেন্ট্রিওল পড়ছি, লাইসোজোম পড়ছি, গ্লাইঅক্সিজম পড়ছি, পারঅক্সিজম পড়ছি, মাইক্রোটিউবিউল পড়ছি। আজকে আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াস। তাহলেই কোষের অঙ্গাণুগুলো পড়া সব হয়ে যায়। কি ঠিক বলছি? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, ভ্যাকুয়াল আর হচ্ছে ভেসিকল কি এক? না, ভ্যাকুয়াল আর ভেসিকেল তো এক না। ভ্যাকুয়ালটা হচ্ছে, এই হচ্ছে ভ্যাকুয়াল, আর এই হচ্ছে ভেসিকেল। ভ্যাকুয়ালটা হচ্ছে তোমার অন্তঃপ্লাজমীয় জালিকার অংশ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ, আর ভেসিকলটা হচ্ছে গলজি বডির অংশ। বুঝতে পারছো? ভ্যাকুয়ালটা সাইজে বড়, কিন্তু ভেসিকেলটা সাইজে অনেক ছোট। আবার ঠিক স্যার, আছে, কথা হচ্ছে, আপনি তো নোটে গোলজি বডির ভিতরে ভ্যাকুয়াল এবং ভেসিকল আলাদা আলাদা করে হ্যাঁ, গলজি বডির মধ্যেও ভ্যাকুয়াল আছে, ভেসিকেল আছে, কিন্তু ভ্যাকুয়ালটা গলজি বডির মধ্যেও আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেও আছে। গলজি বডির মধ্যে আছে, এন্ডোপ্লাজমিক, কিন্তু ভেসিকেলটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে নাই, গলজি বডির মধ্যে আছে। গলজি বডির মধ্যে প্রকারভেদ হচ্ছে তিনটা: সিস্টার্নি, ভ্যাকুয়াল আর ভেসিকেল। গলজি বডি হচ্ছে তিনটা ধরন। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সিস্টার্নি, টিউবিউল আর কি ভেসিকেল। তার মানে স্যার উল্টা হইছে। না, উল্টা হয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটার মধ্যে হচ্ছে সিস্টার্নি, টিউবিউলার কি ভেসিকেল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে সিস্টার্নি, তারপর হচ্ছে তোমার টিউবিউল, আর হচ্ছে ভেসিকেল। কাছাকাছি তো, এই জন্য না লিখলে দেখা যায় অনেক সময় বলতে গেলে পেঁচায় যায়। আর গলজি বডির মধ্যেও হচ্ছে তিনটা, কি কি? সিস্টার্নি, ভ্যাকুয়াল আর ভেসিকেল। এখন পার্থক্যটা কোথায়? এখন দেখো, ভ্যাকুয়ালটা হচ্ছে তুমি গলজি বডিতে পাবা, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পাবা না।
এই যে দেখো ভ্যাকুওলটা তোমার গলজি বডির মধ্যে আছে, কিন্তু অন্তঃপ্লাজমীয় জালিকার মধ্যে কিন্তু নাই। কিন্তু ভেসিকেলটা অন্তঃপ্লাজমীয় জালিকা এবং গলজি বডি দুইটার মধ্যেই আছে। আমি বুঝাইতে পারছি? তার মানে এখানে আমি উল্টা বলছি, এখানে উল্টা বলছি। এবার ঠিক আছে নাকি ঠিক নাই? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এই হচ্ছে কথাটা। স্যার কি এখন বলতে পারো যে স্যার এই ভেসিকেল আর এই ভেসিকেলের মধ্যে কি পার্থক্য আছে? এই ভেসিকেল আর এই ভেসিকেলের মধ্যে পার্থক্য আছে কিনা? আসলে সেরকম কোনো পার্থক্য নাই, কিন্তু এই ভেসিকেলটা যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেসিকেল, এটা উৎপন্ন হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সিস্টার্নি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে টিউবিউল আছে সেখান থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সিস্টার্নি এরকম লম্বা লম্বা নলের মতো, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা সিস্টার্নি, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেটা টিউবিউল সেটা এরকম নলের মতোই, কিন্তু একটার সাথে আরেকটা নল কানেক্টেড। একটুখানি বলে তারপর যাই, যেহেতু বিষয়টা বলছে, জিজ্ঞেস করছে, হয়তো ওর মধ্যে একটা কনফিউশন আছে। কনফিউশন তো থাকে, এটা কাছাকাছি জিনিস তো। যেমন দেখো, বলতে গেলে আমিও, লিখতে গেলে চোখের সামনে রাখলে তখন এই যে এটা সিস্টার্নি আর এটা কি টিউবিউল, এগুলো থেকেই যখন আউট পকেটিং হয় এরকম গোল গোল থলির মতো, তখন সেগুলোকে আমরা বলবো ভেসিকেল। ভেসিকেল গেল ভেসিকেল। আর গলজি বডিটা কিরকম? গলজি বডিটা হচ্ছে এরকম, তার আছে এরকম লম্বা লম্বা নল, যদিও সেই নল সব জায়গায় একরকম না, কোথাও মোটা কোথাও চিকন। এই লম্বা নলগুলোর নাম কি? সিস্টার্নি। এই লম্বা নল থেকেই আউট পকেটিং হবে। আউট পকেটিং হয়ে যদি একটু বড় বড় থলি হয় তখন তার নাম হবে ভ্যাকুওল, আর যদি ছোট ছোট থলি হয় তাহলে তার নাম হবে ভেসিকেল। তাহলে ভেসিকেল জিনিসটা তুমি গলজি বডির যে সিস্টার্নি সেখান থেকেও তৈরি হতে দেখছো, আবার অন্তঃপ্লাজমীয় জালিকার যে সিস্টার্নি বা টিউবিউল সেখান থেকেও তৈরি হতে দেখছো। তৈরির পরে অন্তঃপ্লাজমীয় জালিকার ভেসিকেল আর গলজি বডির ভেসিকেল গঠনগতভাবে বা গুণগতভাবে প্রায় সেম, তবে এইটার উৎপত্তি হচ্ছে অন্তঃপ্লাজমীয় জালিকা থেকে, এই জন্য এটা অন্তঃপ্লাজমীয় জালিকার আন্ডারে বলবো ভেসিকেল। এইটার উৎপত্তি গলজি বডির ভেতর থেকে, এটা গলজি বডির ভেসিকেল। কিন্তু ভ্যাকুওল জিনিসটা আবার ভিন্ন। ভ্যাকুওলটা সাইজে অনেক বড় হবে এবং সেটা শুধুমাত্র গলজি বডির সিস্টার্নি থেকে উৎপন্ন হবে, অন্তঃপ্লাজমীয় জালিকার সিস্টার্নি বা টিউবিউল থেকে উৎপন্ন হবে না। ভ্যাকুওলটা উৎপন্ন হবে গলজি বডির সিস্টার্নি থেকে। এবার কি আমি বুঝাইতে পারছি পরিষ্কারভাবে? এখানে আলাদাভাবে সংক্ষিপ্তভাবে বলতে গেলে আমি উল্টা বলে ফেলছিলাম। জি স্যার এখন যেহেতু আমি খাতায় প্রেজেন্ট করছি এবার ঠিক আছে। স্যার এবার ঠিক আছে, সবাই বুঝছো? ভ্যাকুওল যা ধারণ করে আর ভেসিকেলও কি সেম জিনিসটাই ধারণ করে? হ্যাঁ, ধারণ করে একই জিনিস, শুধু সাইজ বড় আর ছোট। ভ্যাকুওলটা সাইজে বড় আর ভেসিকেলটা সাইজে ছোট। ভেসিকেল গলজি বডিতেও পাওয়া যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাওয়া যায়, এবং এই দুই ভেসিকেল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডির ভেসিকেল, দুইটা কিন্তু একই জিনিস ধারণ করে, দেখতেও প্রায় একই সাইজের, একই রকম। খালি উৎপত্তিগতভাবে একটা গলজি বডি থেকে আসছে, একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসছে, নামও এক, গঠনও এক, কাজও এক। আর ভ্যাকুওলটা এটা সাইজে একটু বড়, কিন্তু এটা উৎপন্ন হয় গলজি বডি থেকে। এরকমের বড় থলি যেগুলো, সেগুলো আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় না। এই হচ্ছে ব্যাপার। আর সিস্টার্নি সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও আছে, গলজি বডিতেও আছে, কিন্তু দুই সিস্টার্নির মধ্যে ডিফারেন্স হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি গুলো সব জায়গায় একই রকম মোটা, আর গলজি বডির সিস্টার্নি কোথাও বেশি মোটা কোথাও কম মোটা। আশা করি বুঝতে পেরেছো। এই জন্য তো তোমাদের একটা নোট দেওয়ার কথা, আমি হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডির মধ্যে পার্থক্য নির্ণয় করো। সেই হোমওয়ার্কই আমি দিয়েছিলাম। স্যার আপনি লাস্ট ক্লাসে সেদিনকার ক্লাসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা বোঝানো শেষ হয়েছিল, কিন্তু গলজি বডির কিছু কথা আপনি বলছিলেন বাকি ছিল, ওইটার পরে বলা হয় নাই। পরের ক্লাসে আর কি নতুন করে আরেকটা টপিক ধরা হয়েছিল। ও আচ্ছা, নোট কি পাইছো? আমি যে নোট দিছি সেটা কি পাইছো? হ্যাঁ স্যার, নোটেই ভেকুয়াল আর ভেসিকেলটা পাইছি, তো তখনই আর কি ভেকুয়াল আর ভেসিকেলটা বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এখন কি তোমার কনফিউশনটা দূর হয়েছে? হ্যাঁ স্যার, সমস্যা নেই। ঠিক আছে। এটা আসলে ওই যখন যেদিন আমি গলজি বডি পড়াইছি ওই দিন যদি একটু মনে করা হইতো যে স্যার কিছু কথা বলা বাকি রয়ে গেছে, তাহলে নিশ্চয়ই ওই ক্লাসে আবার এরকম ভাবে আমি বুঝাই দিতাম। বুঝাই দিলে আর এই কনফিউশনটা তখন তৈরি হতো না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।
এরকমেরই নিয়ম। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি তো স্যার মাইক্রোটিউবিল নিয়ে আলোচনা করছেন, কিন্তু স্যার কোষীয়কক্ষের মধ্যে হচ্ছে মাইক্রোফিলামেন্ট আছে স্যার, ওইটা কি লাগবে না স্যার? মাইক্রোটিউবিউলের চেয়েও যেগুলো সরু সেগুলোকে মাইক্রোফিলামেন্ট বলে। মাইক্রোটিউবিউল সেগুলো যখন আরো বেশি সরু হয়ে যায় তখনই সেগুলো মাইক্রোফিলামেন্ট। ফিলামেন্ট মানে হচ্ছে সুতা, আর টিউবিউল মানে হচ্ছে নল। যখন ভেতরে ফাঁকা থাকে তখন তাকে বলা হয় টিউবিউল, আর যখন একদম ফাঁকা থাকে না, শুধু চিকন চিকন সুতার মতো, তখন তাকে বলা হয় মাইক্রোফিলামেন্ট। জিনিস কিন্তু একই, বুঝতে পারছো? জি স্যার। টিউবিউলটা হচ্ছে লম্বা নলের মতো যার ভেতরে ফাঁকা আছে, আর ফিলামেন্ট হচ্ছে চিকন সুতার মতো তন্তু বা ফাইবার যেটার মধ্যে কোনো ফাঁকা নাই। ফিলামেন্ট মানে হচ্ছে সুতা। তো ওই মাইক্রোটিউবিউল যেমন কোষের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, এই মাইক্রোফিলামেন্টও কোষের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। ঠিক আছে, এটাও একবার চোখ বুলায় দেখে নিতে পারো, অসুবিধা নাই। মাইক্রোটিউবিউলের যা কাজ, কোষকে একটা আকৃতি প্রদান করে, সাইটোকঙ্কাল হিসেবে কাজ করে, কোষটাকে ফুলায় ফাঁপায় রাখে। মাইক্রোফিলামেন্টও ওই কাজ করে। তবে টিউবিউল আবার একটা স্পেশাল কাজ করতে পারে, সেটা হচ্ছে এর ভেতরে বিভিন্ন তরল পদার্থ ধারণ করতে পারে, যেহেতু ওর ভেতরে ফাঁকা। কিন্তু ফিলামেন্ট আবার ওই কাজটা করতে পারে না। ফিলামেন্ট আবার ওই সংকোচন প্রসারণের কাজটা করতে পারে, এই আর কি। তাহলে কি আমরা এখন নিউক্লিয়াস নিয়ে কথা বলা শুরু করব? জি শোনো, স্যার। এই যে তোমরা কিছু প্রশ্ন করো সেটা তো করবাই, এটাই তো নিয়ম, যে আমি নোট দেই বা নোট করাই, সেটা বইয়ের সাথে কম্পেয়ার করবা। তারপর দেখা যাবে বইয়ের সাথে যদি কোথাও না মেলে, আমারটাকে যদি তোমার কাছে রং মনে হয়, তখন তুমি আমাকে জিজ্ঞেস করবা। অথবা বইয়েরটা পড়তে গিয়ে যদি কিছু না বোঝো, সেটা আমাকে জিজ্ঞেস করবা। তাহলেই আমাদের পড়াটা একদম পারফেক্ট হবে। যেহেতু বায়োলজি, তো বায়োলজিতে কিন্তু বোঝার জায়গা খুব বেশি নাই, কিন্তু জানার জায়গা আছে অনেক। তুমি যত বেশি বেশি বই পড়বা, বিভিন্ন বই পড়বা, তত বেশি তুমি জানতে পারবা। আর অনেক সময় এই তথ্যগুলোকে কম্পেয়ার করার প্রয়োজন পড়ে। বায়োলজিতে আমি এই জন্যই একাধিক বই ফলো করি, কারণ অনেক সময় অনেক তথ্য এক এক বইতে এক এক রকম থাকে। হ্যাঁ থাকে, তখন 2-3টা বই পড়ে সেখান থেকে একটা এভারেজ ভ্যালু নিয়ে আসতে হয়। কোনো একটা বইতে কমপ্লিট কোনো তথ্য একেবারে থাকে না, কিছু কিছু জিনিস ভ্যারিয়েবল। তুমি তো বোঝোই বায়োলজি জিনিসটা তো একটা কি বলা যায়, খুব সফিস্টিকেটেড জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এর মধ্যে স্পিসিস টু স্পিসিস, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল অনেক ভ্যারিয়েশন থাকে। সেই ভ্যারিয়েশনটা এক এক বইতে এক এক রকম ভাবে উঠে আসে। সেই জন্য একাধিক বই, নোট সবকিছু মিলিয়ে একটু বেশি সময় দিয়ে পড়ে সেখান থেকে ফাইনাল জিস্ট আমাদের নিতে হবে। তো এবার আমরা নিউক্লিয়াস নিয়ে কথা বলি। হ্যাঁ, যেহেতু নোট তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, তাহলে তোমরা কি করো, রাফ খাতার মধ্যে কিছু আমার সাথে সাথে ছবি আঁকো, কিছু কথাবার্তা বললে সেগুলো না রাফ খাতার মধ্যে লেখো। তারপরে আমি নোট দিলে সেটা ফ্রেশ খাতায় তুলে নিবা। রাফ খাতাটা তখন তোমার চোখের সামনে রাখবা, যে স্যার পড়ানোর সময় কি কি কথা বলছিল, দেখি তো সেগুলো তো আমার রাফ খাতায় কিছু লেখা আছে, দেখি তো স্যার নোটের মধ্যে সেগুলো আবার বলছে কিনা। নোটটা যখন তুলবা, হ্যাঁ, ছবি দেখে দেখে আমি গ্রুপে দিলে পরে সেটার সাথে রাফ খাতাটাও একটু কম্পেয়ার করবো। নিউক্লিয়াসের একটা ছবি আমরা এখন আঁকবো। আঁকো। নিউক্লিয়াস সাধারণত গোল, তবে আবার অনেক সময় চ্যাপ্টাও হয়, অনেক সময় আবার তোমার লম্বা নলের মতো হয়, আবার অনেক সময় তোমার ডাম্বেল শেপ হয়, আবার অনেক সময় তোমার ঘোড়ার খুরের মতো হয়। তোমরা সে লোহিত কি বলা যায়, রক্তচাপটার যারা পড়ছো তারা পেয়েছো না, শ্বেত রক্তকণিকার ওখানে বলেছি না, হ্যাঁ অশ্বক্ষুরাকার বলেছি না অনেক সময়। এরকম নিউক্লিয়াস অনেক আকৃতির আছে, পুতির মালার মতো হয়, এই একটা এই একটা এই একটা একটার সাথে আরেকটা লাগানো থাকে, এরকম বিভিন্ন রকমের হয়, মূলার মতো হয়, এরকম ফিউজি ফর্ম, এরকম মূলার মতো হয়, নানা আকৃতির হয়। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে সাধারণত গোল, আমরা সেটাই আঁকার চেষ্টা করছি। খালি হাতে অতটা গোল হবে না, মোটামুটি। আচ্ছা, নিউক্লিয়াসের এরকমের 2 স্তর বিশিষ্ট একটা এনভেলপ থাকে, আবরণ থাকে।
বা মেমব্রেন থাকে, যেটাকে তুমি নিউক্লিয়ার মেমব্রেন বলতে পারো বা নিউক্লিয়ার এনভেলপ বলতে পারো। এই আবরণটার বাইরের স্তরকে বলা হয় আউটার মেমব্রেন। আর ভেতরের স্তরকে বলা হয় ইনার মেমব্রেন। বাইরের স্তরকে বলে আউটার মেমব্রেন আর ভেতরের স্তরকে বলে ইনার মেমব্রেন। ধরো আমি যদি একটু বড় করে দেখাই তাহলে এরকম, ওই ছবিটাই মনে করো আমি একটু জুম করছি, তাহলে এখানে এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন। তাহলে এই জায়গাটার নাম কি? দুই মেমব্রেনের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এটা জুম না করলে দেখাতে পারতাম না। এই ফাঁকা জায়গাটার নাম পেরি নিউক্লিয়ার স্পেস। ফাঁকা জায়গাটার নাম কি? পেরিনিউক্লিয়ার স্পেস। পেরিনিউক্লিয়ার স্পেস। এবং এই ফাঁকা জায়গাটার দূরত্ব 100 থেকে 500 অ্যাংস্ট্রম। 100 থেকে 500 অ্যাংস্ট্রম এই পেরিনিউক্লিয়ার স্পেসের দূরত্ব। আর এই যে মেমব্রেন গুলো, এক একটা মেমব্রেনের পুরুত্ব প্রায় 60 থেকে 90 অ্যাংস্ট্রম। এক একটা মেমব্রেন প্রায় 60 থেকে 90 অ্যাংস্ট্রম পুরু। আর দুইটা যে এনভেলপ মেমব্রেন, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, তার মাঝখানের যে গ্যাপ, যেটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস, সেটা প্রায় 100 থেকে 500 অ্যাংস্ট্রম। আচ্ছা, এরপরে এইগুলো কি? এই যে গ্যাপ, এই গ্যাপগুলো হচ্ছে তোমার এক ধরনের ছিদ্র। ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর, পিওআরই পোর বা নিউক্লিয়ার রন্ধ্র। তুমি কোষের মধ্যে আর এমন একটা অঙ্গাণুও খুঁজে পাবা না যার গায়ে এত ছিদ্র আছে। আমি জানি না, দেখি একটা ছবি আছে কিনা। অসংখ্য ছবি আছে, সেগুলো তো কম্পিউটারে আছে, অফলাইনে পড়ালে তখন সেখানে দেখাই। এখন এখানে তো অত বেশি ছবি নামানো নাই। এই যে দেখো, এখানে একটা নিউক্লিয়াসের ছবি আছে। ওই যে দেখো, এই যে বাইরের দিকে তাকাও, এটা না, এটা অন্তঃপ্লাজমীয় জালিকা, ওটা না। ওই যে দেখো নিউক্লিয়ার পোর, জুম করে দেখো, দেখতে পাচ্ছ বলটার গায়ে অসংখ্য ছিদ্র চারপাশে, দেখতে পাও? স্যার দেখতে পাচ্ছি তো, অসংখ্য ছিদ্র। হ্যাঁ, অসংখ্য ছিদ্র। এই কোষের মধ্যে নিউক্লিয়াসই হচ্ছে একমাত্র অঙ্গাণু যার গায়ে এত ছিদ্র আছে। এরকমের ছিদ্রযুক্ত আর কোনো অঙ্গাণু কিন্তু কোষের মধ্যে নাই। এবার একটা মজার কথা বলি, তোমার কাছে তো মনে হচ্ছে এই ছিদ্রগুলো মনে হয় একদম ফাঁকা, এই পাশ থেকে ওই পাশে চলে যাওয়া যাবে। আসলে তা নয়, এই ছিদ্রগুলো এক ধরনের ছোট্ট প্রোটিন দিয়ে আটকানো থাকে। এই প্রত্যেকটা ছিদ্র এক ধরনের প্রোটিন দিয়ে আটকানো থাকে, এবং এক ধরনের না, দুই ধরনের প্রোটিন থাকে। একটা থাকে বড় প্রোটিন আর তার পাশে থাকে ছোট ছোট প্রোটিন। সেইটা আমি বোঝানোর জন্য আমি একটা ছবি আঁকবো, জুম করে, তোমরাও আঁকো। খেয়াল করো, মনে করো এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিয়াসের বাইরের দিক, আর এটা ভিতরের দিক। তাহলে এইটা হবে আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন। এই জায়গাটা কি? পেরিনিউক্লিয়ার স্পেস। এইটা কি? এইটা হচ্ছে তোমার নিউক্লিয়ার রন্ধ্র। হ্যাঁ, এইখানে এই রন্ধ্রের ঠিক মাঝখানে এরকম একটা বড় প্রোটিন অণু থাকে। আর এই বড় প্রোটিন অণুটাকে আবার উপরের দিকে চারটা
আর নিচের দিকে 4টা ছোট ছোট প্রোটিন চারপাশ দিয়ে ঘিরে রাখে। কিন্তু এখানে আমি 3টা দেখাইছি, কেন? আরেকটা ওই পাশে আছে, চারপাশ দিয়ে ঘিরে রাখে, তো এই জন্য এক পাশ দিয়ে তো 4টা তুমি দেখতে পাবা না, এক পাশ দিয়ে দেখার কথা আসলে 2টা, তারপরে আমরা 3টা আঁকছি, আরেকটা ওই পাশে আছে। এই মাঝখানের যে বড় প্রোটিন, ওইটাকে বলে ট্রান্সপোর্টার প্রোটিন। কি বলে বলো? ট্রান্সপোর্টার প্রোটিন। ট্রান্সপোর্টার প্রোটিন। হ্যাঁ, এই নাম দেওয়া হয়েছে কেন জানো? ধরো কোনো পদার্থ যদি নিউক্লিয়াসের ভেতরে আছে, বাইরে আছে, বাইরে থেকে ভেতরে ঢুকবে, ওকে করতে হবে কি আস্তে আস্তে আইসা ওই প্রোটিনটার সাথে লাগতে হবে। লাগলে পরে এই প্রোটিনটা তখন ডুব দেবে, ডুব দিয়ে ওই পদার্থটাকে ভেতরে নিয়ে আসবে। মানে এই ট্রান্সপোর্টার প্রোটিনটা এমন, ও বিভিন্ন পদার্থকে এই পাশ থেকে ওই পাশে আনা নেওয়া করে, সেজন্য এই প্রোটিনটার নাম হচ্ছে ট্রান্সপোর্টার। ট্রান্সপোর্ট মানেই তো আনা নেওয়া করা। আর এই ট্রান্সপোর্টার প্রোটিনটাকে যে ঘিরে রাখে 8টা প্রোটিন, ছোট ছোট দানাদার লাল আকৃতির, আঁকলাম এখন, উপরে 4টা নিচে 4টা। এই প্রোটিনগুলোকে বলে অ্যাঙ্কর প্রোটিন। অ্যাঙ্কর প্রোটিন, এরা 8টা থাকে। অ্যাঙ্কর প্রোটিন কেন নাম দেওয়া হয়েছে? এই প্রোটিনগুলো আবার এই নিউক্লিয়ার এনভেলপের সাথে এরকম ছোট ছোট সুতার মাধ্যমে আটকানো থাকে। তোমরা জানো নিশ্চয়ই জাহাজে যে নোঙ্গর করে, তাই না? জাহাজে যে নোঙ্গর করে সেটাকে কি বলে? এরকম একটা জিনিস থাকে না যেটা দিয়ে জাহাজে নোঙ্গর করে, সেটার নাম কি? অ্যাঙ্কর। নোঙর, জাহাজের নোঙর করে না, জাহাজ আটকায় যখন, তখন পানির মধ্যে একটা জিনিস ফালায় না এরকম রশিয়ালা? জি স্যার। এটারে অ্যাঙ্কর বলে না? অ্যাঙ্কর সিমেন্ট। জি স্যার। অ্যাঙ্কর মানে শক্ত করে আটকায় রাখা, নোঙর করা। এই প্রোটিনগুলো এই নিউক্লিয়ার এনভেলপের সাথে শক্তভাবে আটকানো থাকে এই রশির মাধ্যমে, এক ধরনের ফাইবারের মাধ্যমে। সেই জন্য এগুলোর নাম দেওয়া হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন। ওরা ট্রান্সপোর্টার প্রোটিনটাকে এমন ভাবে ঘিরে রাখে, আটকায় রাখে, ট্রান্সপোর্টার প্রোটিন যতই বিভিন্ন পদার্থ আনা নেওয়া করুক, ট্রান্সপোর্টার প্রোটিন কখনো এই ছিদ্রের ভেতর থেকে বের হয়ে যাবে না। এমন ভাবে এখানে একটা মেকানিজম আছে। অ্যাঙ্কর প্রোটিনগুলো ওদেরকে এমন ভাবে আটকে রাখবে, অ্যাঙ্কর প্রোটিন ওই ট্রান্সপোর্টার প্রোটিনটাকে, যেন ট্রান্সপোর্টার প্রোটিনটা এর ভেতর থেকে বের হয়ে না যায়। আবার অ্যাঙ্কর প্রোটিনগুলো নড়ে চড়ে যেতে পারবে না, সুতা দিয়া এই এনভেলপের সাথে আটকানো থাকবে। বুঝতে পারছো না পারো নাই? স্যার অ্যাঙ্কর প্রোটিনটা একটু আবার একটু দেখাবেন এই চিত্র এখান থেকে, তাহলে মনে হয় ভালো হয়। এই যে এগুলো অ্যাঙ্কর প্রোটিন, উপরে আছে 4টা, নিচেও আছে 4টা। এগুলো সুতা দিয়ে, এক ধরনের ফাইবার দিয়ে এনভেলপের সাথে আটকানো থাকে। আর 8টা যে থাকে, উপরে 4টা নিচে 4টা, এরাই ভেতরে যে ট্রান্সপোর্টার প্রোটিনটা আছে ওটাকে চারপাশ দিয়ে ঘিরে রাখে। কেন এখন দেখা যায় না ছবিতে? জি স্যার। ও মানে এইগুলোই কি অ্যাঙ্কর প্রোটিন বলে? হ্যাঁ, এই লাল এই যে গোল গোল লাগছে, এগুলো অ্যাঙ্কর প্রোটিন। এবার শোনো, এটা তো নিউক্লিয়াসের বাইরের দিক, আর এটা ভেতরের দিক। ভেতরের দিকে যে 4টা অ্যাঙ্কর প্রোটিন থাকে, ওগুলো দিয়ে আবার লম্বা লম্বা এক ধরনের প্রোটিনের সুতা বের হয়, 4টা। এবং এই প্রোটিনের যে সুতাগুলো বের হয় শক্ত, তার মাথায় আবার একটা এরকমের আবার একটা রিং লাগানো থাকে, এটাকে বলে রিং বা বলয়। আর এই শক্ত যে সুতাগুলো, এগুলোকে বলে স্পোক। তার মানে ভেতরের দিকে যে 4টা অ্যাঙ্কর প্রোটিন আছে, সেই অ্যাঙ্কর প্রোটিন গুলো দিয়ে এক ধরনের লম্বা সুতা বের হয় শক্ত, যেগুলোকে স্পোক বলে। সেই সুতার মাথায় বা স্পোকের মাথায় এরকম একটা রিং লাগানো থাকে। এই টোটাল জিনিসটাকে বলা হয়, এই যে 4টা স্পোক আর তার মাথায় একটা রিং লাগানো, এই যে কাঠামোটা তৈরি হলো, এই কাঠামোটাকে বলা হয় নিউক্লিয়ার বাস্কেট। নিউক্লিয়ার বাস্কেট, বাস্কেট মানে কি? ঝুড়ি। যেহেতু ভেতরের দিকে এরকম একটা বাস্কেট বা ঝুড়ির মতো তৈরি করছে, এই জন্য এটাকে বলা হয় নিউক্লিয়ার বাস্কেট। আর এইখানে যে 4টা অ্যাঙ্কর প্রোটিন আছে বাইরের দিকে,
ওগুলো দিয়ে এক ধরনের সুতা বের হয় নরম, এরকম চারটা থাকে তো, চারটা থেকে চারটা নরম সুতা বের হয়, এগুলোকে বলে ফিলামেন্ট, সাইটোপ্লাজমিক ফিলামেন্ট বলে অনেক সময়, কারণ এগুলো বের হয়ে সাইটোপ্লাজমের মধ্যে ভাসতে থাকে। নিউক্লিয়াসের বাইরের দিকটা তো সাইটোপ্লাজম, তাই না? এটা যদি নিউক্লিয়াস হয় তার বাইরের দিকটা সাইটোপ্লাজম, ভেতরের দিকটা নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়াস। তার মানে এখানে যে সাইটোপ্লাজম থাকে তার মধ্যে এই সুতাগুলো ভাসতে থাকে নরম, এগুলোকে বলে সাইটোপ্লাজমিক ফিলামেন্ট। সাইটোপ্লাজমিক ফিলামেন্ট, এগুলো সাইটোপ্লাজমের মধ্যে ভাসতে থাকে। এখন দেখো, তাহলে তোমার একটা ছিদ্র, আবার দেখো, এবার আবার ভালো করে বোঝো, ছিদ্রটা আসলে জটিল, ছিদ্রটার মধ্যে অনেক কিছু আছে যেটা চট করে চোখে পড়ে না। এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, এটা ছিদ্র। ছিদ্রের ঠিক মাঝখানে আছে একটা বড় প্রোটিন, এই মনে করি সেই প্রোটিনটা। বড় প্রোটিনটার নাম ট্রান্সপোর্টার প্রোটিন। কি নাম? এই বড় প্রোটিনটার নাম কি? ট্রান্সপোর্টার প্রোটিন। হ্যাঁ, এই প্রোটিনটাকে চারপাশ দিয়ে ঘিরে এই ছিদ্রের মধ্যে যথাস্থানে আটকায় রাখে এরকমের ছোট ছোট দানাদার 8টা প্রোটিন আছে, উপরে থাকে 4টা, নিচে থাকে 4টা। এই 8টা ছোট ছোট দানাদার প্রোটিনকে বলা হয় অ্যাঙ্কর প্রোটিন। ওরা উপরে 4টা নিচে 4টা এমন ভাবে থাকে যেন ট্রান্সপোর্টার প্রোটিনটা ওর মধ্যে আটকানো থাকে, চারপাশ দিয়ে ওরা ঘিরে রাখে, এগুলো নাম অ্যাঙ্কর প্রোটিন। ওরা আবার এই ফাইবার বা সুতার মাধ্যমে অ্যাঙ্কর প্রোটিন গুলো আবার এই এনভেলপের সাথে বা মেমব্রেনের সাথে আটকানো থাকে, যাতে করে ট্রান্সপোর্টার প্রোটিন যতই নড়াচড়া করুক কখনো এই ছিদ্রের ভেতর থেকে বের হয়ে যাবে না। ট্রান্সপোর্টার প্রোটিনটার কাজ হচ্ছে বিভিন্ন পদার্থকে আনা নেওয়া করা। উপর থেকে ভেতরে ঢুকবা, ট্রান্সপোর্টার প্রোটিনের সাথে লাগলে ও তোমাকে ঘুরায় পেঁচায় ভেতরে নিয়ে আসবে। আর ভেতরের দিকে যে 4টা ট্রান্সপোর্টার প্রোটিন থাকে ওগুলো দিয়ে এরকম লম্বা লম্বা শক্ত সুতার মতো বের হয়, তাদের মাথায় আবার একটা আংটি লাগানো থাকে এরকম। এই জিনিসটাকে বলা হয় নিউক্লিয়ার বাস্কেট। আর বাইরের দিকে যে 4টা অ্যাঙ্কর প্রোটিন থাকে ওগুলো দিয়ে নরম সুতা বের হয়, সাইটোপ্লাজমের মধ্যে ভাসতে থাকে, ওগুলোকে বলা হয় সাইটোপ্লাজমিক ফিলামেন্ট। তো এই মোটামুটি একটা নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিয়ার রন্ধ্রের কথা বললাম। আজকে আর থাক, আর কথা বলতে পারতেছি না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।